ভাইয়া কিবোর্ড শর্টকাট হ্যাঁ ওটা অন করে দিয়ে দিয়েছি। তাহলে দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। তার মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টাইপ টুল এবং ফটোশপের শেপ টুল। কারণ আমরা যখন পরবর্তীতে বিজনেস কার্ড, ফ্লায়ার, উইশার এই ধরনের ডিজাইনগুলো করব, তখন আমাদের শেপ তো মাস্ট বি লাগতেছেই, তার সাথে লেখার প্রয়োজন কিন্তু আমাদের সবসময় থাকতেছে। এই জন্য টাইপ টুলের সম্পূর্ণ ডিটেলস, শেপের যতটা ডিটেলস এটা সম্পর্কে দেখবো। আর ইরেজার টুল ততটা আমাদের প্রয়োজন পড়ে না, তবে প্রয়োজন পড়ে। ইরেজার টুলের কাজগুলো আমরা অন্য টুল দিয়েও সহজেই করতে পারি, তার সাথে ইরেজার টুলটা আমরা দেখবো। আর আজকে যদি আমরা এই টুলগুলো দেখি, দেখবেন যে আমাদের আজকে 9 নাম্বার ক্লাসে প্রায় অনেকগুলো টুল দেখা হয়ে গেছে। প্রায় অনেকগুলো টুল দেখা হয়ে গেছে, 80 থেকে 90% টুলই দেখা হয়ে গেছে যদি আজকে এই টুলগুলো আমরা দেখে ফেলি। তাহলে প্রথমে শুরু করতেছি আমি ইরেজার টুল দিয়ে। ইরেজার টুলের ডিটেলস সম্পর্কে, ইরেজার টুল বোঝার জন্য আমি একটা ইমেজ ওপেন করি। এখান থেকে এই ইমেজটা নিলাম। দেখেন এখান থেকে ইরেজার টুলের শর্টকাট হচ্ছে ই। যখন ইরেজার টুলের শর্টকাট আমরা চাপি, তখন এখান থেকে এই যে ইরেজার টুল, সেটা অটো সিলেক্ট হয়ে গেছে। ইরেজার টুলকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আর একটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। প্রত্যেকটাই এক একটা এক একভাবে কাজ করে। তাহলে প্রথমে আমরা ইরেজার টুলের ক্ষেত্রে দেখি, ইরেজার টুল নিলাম। এখন আমি সিম্পল ভাবে যেভাবে ব্রাশের আইকন আসে, ব্রাশের একটা আইকন আসছে, এখন ব্রাশ করতেছি। ইরেজার শব্দের অর্থ কিন্তু আমরা খুব সিম্পলি ভাবে জানি। যখন ইরেজ করা হয় তখন কিন্তু, যেমন আমাদের পেন্সিলের ক্ষেত্রে ইরেজ যখন আমরা করি, এটা কিন্তু সহজেই মুছে যায়। এখানে কিন্তু মুছতেছে না, ট্রান্সপারেন্ট হচ্ছে না। এখানে কি হচ্ছে, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটা অ্যাপ্লাই হচ্ছে। যখন আমরা ব্রাশ করতাম তখন কিন্তু আমাদের ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হতো, দেখেন যে হোয়াইট কালার ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হচ্ছে। আর যখন আমরা ইরেজার করতেছি তখন কি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয়, যখন এদিকে করতেছি। আর যখন আমরা ইরেজার টুল ব্যবহার করতেছি তখন ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হচ্ছে। এটার কারণটা হচ্ছে, আমাদের যদি লেয়ার লক অবস্থায় থাকে এদিক থেকে, সেক্ষেত্রে আমাদের ইরেজ করলে সেটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে থাকে। যখনই আমি এখান থেকে এই যে লকটা তুলে দিলাম, এবার যদি আমি ইরেজ করি তাহলে সেটা কি করতেছে, মুছে ফেলতেছে। সিম্পল ভাবে মুছে ফেলতেছে, পুরাটাই কিন্তু ইরেজ করে দিচ্ছে। এদিক থেকে পুরোটাই ইরেজ করে দিচ্ছে, যতটা আপনি যেভাবে ইরেজ করেন সেভাবে। আর উপরের দিকে যে অপশন বারে যে অপশনগুলো আছে, অলরেডি আমরা এগুলো সবগুলোই জানি। ব্রাশ টুলের ক্ষেত্রে যে অপশনগুলো ছিল সব ওই অপশনগুলোই এখানে। আমাদের সাইজ, হার্ডনেস, মোড, ব্রাশ মোড, পেন্সিল মোড বা অপাসিটি, এটা প্রেসার বাটন, এটা আমরা জানি। তারপরে ফ্লো, সব একই রকম। সিম্পল ব্রাশ এটা কি করতেছে, ইরেজ করে দিয়ে দিচ্ছে। ইরেজের পরে যে অপশনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল কিভাবে কাজ করে, খুব সিম্পল ভাবে আমরা কালার রিপ্লেসমেন্ট টুলের কিন্তু কাজ করছিলাম। এই ব্রাশ টুল থেকে কালার রিপ্লেসমেন্ট টুলের মতো, কালার রিপ্লেসমেন্ট টুলের মতোই আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলটা কাজ করে। কালার রিপ্লেসমেন্ট টুলে কি হতো, আমাদের যে কোনো একটা কালার, কত খেলা জমি এটা আবার অন করে দিই, পুরোটাই ক্লিক করে ওপেন। স্ক্রিন শেয়ার হয়নি, স্ক্রিন শেয়ার অফ। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আপনি বলেন। ভাই কথা বলছিলেন? আমি অলরেডি, তাহলে আমরা এখানে আপনার নেটওয়ার্ক থাকা অবস্থা আপনারা কি ইরেজ টুলটা পুরোটা দেখতে পাচ্ছিলেন? ইরেজ টুল ভাই দেখেছি, কিন্তু আপনার কথা মাঝে মাঝে চলে যাচ্ছে কিছু। আচ্ছা, তাহলে কি আমি আবার রিপিট করব? রিপিট করি তাহলে। এখন তো মনে হয় ভালো শোনা যাচ্ছে। এখন ঠিক শোনা যাচ্ছে উইথ স্ক্রিন শো? হ্যাঁ ভাই, এখন ওকে, ঠিক আছে ভাই। তাহলে ইমেজটা আমি পুরোটাই
আবার অপশনের মধ্যে দিলাম। যখন আমরা এখান থেকে ইরেজ টুল নেই, শর্টকাট হচ্ছে ইরেজ টুল নিলাম। ইরেজ টুল থাকা অবস্থায় যখন আমরা ব্রাশ করব, ইরেজ টুল সাধারণত কি করে ইরেজ করে ফেলে, কিন্তু আমাদের এখানে ইরেজ হচ্ছে না। কিন্তু এখানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসতেছে। সাধারণত যেমন ব্রাশের ক্ষেত্রে যেমনটা হয় ঠিক তেমনটাই আচরণ করতেছে। ব্রাশে কি হয়, আমাদের ফরগ্রাউন্ড কালারে যে কালারটা থাকে সেই কালারটা কিন্তু ব্রাশ হয়। ঠিক এখানে ইরেজ টুলে কি হচ্ছে, ইরেজ টুলে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চলে আসতেছে। এই যে ইরেজ করতেছে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসতেছে। আর এটা তখনই হবে যখন আমাদের ব্যাকগ্রাউন্ড লক লাগানো থাকবে তখন সেটা হবে। আর যখন ব্যাকগ্রাউন্ডে বা এটা লক লাগানো থাকবে না, তখন যদি আমরা ইরেজ করি, যখন লক লাগানো থাকবে না তখন যদি আমরা ইরেজ করি, তাহলে সিম্পল ভাবে এটা কি হচ্ছে, মুছে যাচ্ছে, ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আমি যদি নিচের দিকে একটা সলিড লেয়ার দেই, তাহলে আমরা উপর থেকে বুঝতে পারতেছি যে এটা ট্রান্সপারেন্ট হয়ে মুছে যাচ্ছে। তাছাড়া এখানে আমরা অন্যান্য ব্রাশগুলো যেমনটা দেখছিলাম, হার্ডনেস যদি 100 করে দিই, এখন এই যে হার্ডলি ভাবে করতেছে। যখন সফট করে দিব তখন সফট ভাবে কাজ করবে। ঠিক ব্রাশের যে অপশনগুলো দেখছিলাম ঠিক ওইটাই একইভাবে এখানে কাজ করতেছে। তারপর অপাসিটি আমরা অলরেডি জানি, ফ্লো বিষয়টা জানি, এই বাটন হচ্ছে প্রেসারের কাজ, একই রকম কাজ। এই হচ্ছে ইরেজ টুল। ইরেজ টুলের পরে আসতেছে ইরেজ ব্যাকগ্রাউন্ড টুল। ইরেজ ব্যাকগ্রাউন্ড টুল আমাদের কিভাবে কাজ করে, ঠিক কালার রিপ্লেসমেন্ট টুলের মতো কাজ করে। কালার রিপ্লেসমেন্ট টুলে যখন আমরা কি করছি, একই একটা কালার আমরা চেঞ্জ করছিলাম, ইরেজ ব্যাকগ্রাউন্ড টুল ঠিক তেমনটাই একই ধরনের কালারকে সে রিমুভ করে ফেলে। তাহলে এখানে আমরা করে দেখি, ইরেজ ব্যাকগ্রাউন্ড টুল সিলেক্ট করলাম। যখন আমরা ইরেজ টুল সিলেক্ট করেছিলাম তখন দেখেন মধ্যখানে কিন্তু একটা প্লাস আইকন আসেনি। এবার যখন ইরেজ ব্যাকগ্রাউন্ড টুল সিলেক্ট করছি তখন মধ্যখানে দেখেন একটা প্লাস আইকন আসছে। আগের বার আসেনি, এবার প্লাস আইকন আসছে। আমরা শুরুতে যেই কালারটা সিলেক্ট করব, সেই কালারটাই সে এখন ইরেজ করবে, অন্য কোনো কালার আর রিপ্লেস করবে না। আমি যদি ব্রাশটা নিচের দিকে নিয়েও যাচ্ছি তারপরেও কিন্তু সে কি করতেছে, ইরেজ করতেছে না। যতক্ষণ পর্যন্ত প্লাস সাইনটা নিচের দিকে যাবে ততক্ষণ পর্যন্ত সে ওই কালারটাই শুধু ইরেজ করবে, অন্য কোনো কালার আর ইরেজ করবে না। ঠিক একইভাবে দেখেন এটা পুরাটাই আমরা ইরেজ করে ফেলছি। এমনকি গাছের ভিতর থেকেও কিন্তু কালারটা কি হয়েছে, রিমুভ হয়ে গেছে। আর যদি এখন আমি ব্যাকগ্রাউন্ডে একটা সলিড কালার দেই, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভালো করে হয়েছে, কোথায় কোথায় হয়নি। কিছু কিছু অংশে এই জায়গাগুলোতে ভালো করে হয়নি, এটা আমরা ইরেজ করে নিয়ে নিতে পারি। এখান থেকে সিম্পল নিলাম, এখন ইরেজ করে নিয়ে নিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা আমরা অন্য একটা কালার নিয়ে খুব সহজে বুঝতে পারি বিষয়টা। তাহলে এই ইরেজ টুলটা কাজ করতেছে ঠিক আমাদের কালার রিপ্লেসমেন্ট টুলের মতোই কাজ করতেছে, তবে একই ধরনের কালারে কাজ করতেছে। আর যখন আমরা প্লাস সাইনটা নিচের দিকে বা সাইডে নিয়ে আসবো, প্লাস সাইনটা নিচের দিকে বা সাইডের দিকে নিয়ে আসবো, তখন এটা আবার ইরেজ করবে। এরপর নিচের দিকে যে অপশনটা আছে সেটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলও কিন্তু একই রকম ভাবে কাজ করে ম্যাজিক টুলের মতো। ম্যাজিক টুলের ক্ষেত্রে যেমন আমাদের অপশন ছিল অ্যান্টি অ্যালাইজ, কন্টিজিউয়াস, এই অপশনগুলোই ছিল, অপাসিটি, এই অপশনগুলোই ছিল। ম্যাজিক ইরেজার ঠিক একইভাবে কাজ করে, ওখানে কি করতেছিল, একই কালারগুলো আমাদের সিলেকশন করতো, আর এবার একই কালারগুলো আমাদের সিলেকশন না হয়ে সেটা ইরেজ করে ফেলবে। তার সাথে টলারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন আমি এখানে টলারেন্স অনলি 20 রাখলাম। 20 রাখার পর এখানে একটা ক্লিক দিলাম, জাস্ট একটু আশেপাশেগুলো রিমুভ হয়েছে। কন্ট্রোল জেড চেপে ব্যাক গেলাম, আবার এখানে টলারেন্স 100 করে দিই, 100, তারপর এখানে একটা ক্লিক দিলাম। এবার দেখেন একেবারেই কিন্তু পুরোটাই ইরেজ করে ফেলছে। তাহলে একই ধরনের কালার যেটা আছে সেটা সে ব্যাকগ্রাউন্ড রিমুভ ইরেজ টুল থেকে ম্যাজিক ইরেজার টুল এটা একবারেই রিমুভ করে ফেলতেছে। ইরেজ টুলের খুব বেশি স্পেশাল যে ব্যবহার হয় তেমন আমি আমার কাজের ক্ষেত্রে ইরেজ টুল ব্যবহার করি না। যদি কখনো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ব্রাশ টুলটাই আমি বেশি ব্যবহার করি। ব্রাশ টুল দিয়ে কাজটা হওয়া যায়, ঠিক প্রায় একই রকমের কাজ। ইরেজ টুল এতটুকুই। ইরেজ টুল সম্পর্কে কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তার আগে আমি আরেকটু রিভিউ করে দিই। প্রথমত ইরেজ টুল যখন আমাদের ব্যাকগ্রাউন্ড লক থাকে তখন যদি আমরা ইরেজ টুল ব্যবহার করি তাহলে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেই কালারটা চলে আসে। আর যখন ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল ব্যবহার করি, আর ইরেজ টুল যখন আমাদের লক থাকে না, তখন সেটা আমাদের কি করে, ইরেজ করা শুরু করে দিয়ে দেয়, অর্থাৎ ট্রান্সপারেন্ট ইমেজটা করে ফেলে। আর ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল কি করবে, ঠিক কালার রিপ্লেসমেন্ট টুলের মতো কাজ করবে, যা আমরা ইতিমধ্যে কালার রিপ্লেসমেন্ট টুলটা দেখছি। একই ধরনের কালার সে রিপ্লেস করবে, সরাই ফেলবে, একই ধরনের কালার সে রিমুভ করে ফেলবে। আর ম্যাজিক ইরেজার টুল
ম্যাজিক টুল যেভাবে কাজ করে ঠিক একইভাবে সেই কালারটাকে ম্যাজিকের মতো করে এক সিলেকশন করে রিমুভ করবে, এতটুকুই। ম্যাজিক টুল, এই যে ইরেজার টুল সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কি এখন? ওকে, তাহলে আমি পরের টপিকে চলে যাচ্ছি। পরের টপিকে আমরা দেখব, পরেরবার দেখব ফটোশপ শেপ টুল। ফটোশপ থেকে ফটোশপের শেপ টুল। আমরা অলরেডি ফটোশপের শেপ আমরা কিন্তু কয়েকবার কাজ করছি ফটোশপের শেপ নিয়ে, কিন্তু ফটোশপের শেপের যে ডিটেলস বিষয়টা, শেপ কেটে ফেলা, শেপ জয়েন করা, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখিনি। এই বিষয়গুলো আমরা আজকে দেখব। প্রথমে আমরা যখন এখানে শেপ টুলে আসি, রেক্টেঙ্গুলার শেপ টুল, বা এখানে টোটাল 6টা অপশন পাবেন আপনি, টোটাল 6টা। রেক্টেঙ্গুলার শেপ টুল, রাউন্ডেড শেপ টুল, ইলিপস, পলিগনাল লাইন এবং হচ্ছে কাস্টম শেপ। তাহলে প্রথমে রেক্টেঙ্গুলার শেপ টুলে আসলাম। আর শেপ টুলের যদি অপশন বারের দিকে তাকাই, প্রথমে পাবেন আমরা প্যান টুলের ক্ষেত্রে যেমন 3টা অপশন পাইছিলাম, শেপ, পাথ, পিক্সেল। এখানেও শেপ ঠিক 3টা অপশনই আমরা পাই। তো প্যান টুলের ক্ষেত্রে পিক্সেল এই অপশনটা অনুজ্জ্বল ছিল, কিন্তু এখানে পিক্সেলটাও কাজ করে। তাহলে প্রথমে আমরা একটা শেপ নিলাম। এই যখন আমরা শেপ নিচ্ছি একটা, সেটা কিন্তু পাথ তো কাজ করতেছে। এই দেখেন পাথ বারে আসলাম, দেখুন রেক্টেঙ্গুলার 1 শেপ পাথ, এটার মধ্যে পাথ আছে। এবার দেখেন শেপ থেকে আমি পাথ মোড থেকে একটা নতুন নিচ্ছি, এখান থেকে একটা নতুন শেপ নিচ্ছি। এবার দেখেন এখানে পাথের মধ্যে, ওয়ার্ক পাথের মধ্যে, এটার মধ্যে একটা পাথ তৈরি হয়ে গেছে। তাহলে আমাদের যখন পাথের কাজের প্রয়োজন পড়বে, সাধারণত এটাতে পাথ তেমন প্রয়োজন পড়ে না, শুধু শেপটাই সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে, তাছাড়া এদিকে তেমন কোনোটাই তেমন প্রয়োজন পড়ে না। তাহলে এটা পাথ হিসাবে কাজ করতেছে। আর যখনই আমি এখানে পিক্সেল দিব, তখন নতুন লেয়ার নিয়ে সরাসরি দেই, এখানে এই কালারটা ওপেন হয়ে গেল। পিক্সেল হচ্ছে কি, আমরা এই যে এখান থেকে সিলেকশন করে যদি আমরা অল্টার চেপে ব্যাক কালার দেই, এখানে যে কালারটা, যে কাজটা হচ্ছে, এই পিক্সেল নিলে ওই একই ধরনের কাজটাই হচ্ছে, ওখানে একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছে। তাহলে এখানে লেয়ার 1-এ দেখেন, লেয়ার 1-এ শুধুমাত্র কোনো আইকন নাই, শুধুমাত্র থাম্বনেলটা দেখতে পাচ্ছি। আর রেক্টেঙ্গুলার 1-এর মধ্যে লেয়ারের সাথে একটা 4 কোণ থাম্বনেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের শেপের আইকন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যেটা শেপ, সেটা হচ্ছে ভেক্টর বেস কাজ করে। আমরা শেপের কালার কয়েকভাবে চেঞ্জ করতে পারি, খুবই সিম্পল। এখান থেকে আমরা যখন এই শেপের মধ্যে আসলাম, এখান থেকে মোড হচ্ছে শেপ মোড। কি একজন মেসেজ করছে মনে হচ্ছে, ওকে। রেক্ট্যাঙ্গুলার টুলের ক্ষেত্রে, রেক্ট্যাঙ্গুলার বলতে শেপ মোডে এখানে আমাদের 3টা ভাবে কাজ করে, একটা হচ্ছে শেপ, পাথ, আর একটা হচ্ছে পিক্সেল। যখন আমরা এখানে শেপ নিচ্ছি, শেপ নিলাম, এটা সিম্পল ভাবে শেপ, এখানে আইকনটা দেখেন একটা শেপের আইকন। যখন এখান থেকে আবার আমি পাথ করে দিচ্ছি, নতুন একটা দিলাম, তখন এখানে নতুন লেয়ার নিচ্ছে না, কিন্তু আবার আমাদের পাথের ক্ষেত্রে দেখেন একটা পাথ চলে আসছে, যেটা ওয়ার্ক পাথের মধ্যে আসছে। সিম্পল এখানে নেই, কিন্তু ওয়ার্ক পাথে যখন আমি ক্লিক করতেছি, তখন কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। আরেকটা হচ্ছে এখানে নতুন লেয়ার নিতে হবে। নতুন লেয়ার নেওয়া অবস্থায় এখানে নিচের দিকে আছে পিক্সেল। এখন যদি আমি এটা ড্র করি, এটা সিম্পল ভাবে আমাদের সিম্পল যে লেয়ারগুলো আছে সেই লেয়ারের মতোই কাজ করতেছে। যেমনটা আমরা এখান থেকে লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করতাম, যখন ওই যে অল্টার ব্যাক দিলাম, ঠিক ওই কালারের মতো এখানে কালারটা অ্যাপ্লাই হয়েছে। তবে এখান থেকে যে অন্যান্য যে অপশনগুলো আছে, এগুলো আসলে তোর ব্যবহার হয় না, শুধুমাত্র শেপে সবচেয়ে বেশি ব্যবহার হয়। তো শেপের আমরা কয়েকভাবে শেপের কালারটা চেঞ্জ করতে পারি, শেপের দিক থেকে কয়েকভাবে আমরা শেপের কালারটা চেঞ্জ করতে পারি। অপশন বার থেকে করতে পারেন, এখান থেকে ডাবল ক্লিক করলেও এই কালারটা আমরা চেঞ্জ করতে পারি। আর যেখানে ফিল কালার আমরা জানি ভিতরেরটা, আর স্ট্রোক হচ্ছে বাইরেরটা। তাহলে ফিল, স্ট্রোক, এদিক থেকে এটা হচ্ছে হোয়াইট কতটা বাড়বে, যেটা আমরা কন্ট্রোল টি দিয়ে যেটা বাড়াইতে পারি। সিম্পল। হাইট হচ্ছে উপর থেকে কতটা বাড়বে, এটা হচ্ছে হাইট। এখানে উল্লেখযোগ্য যে বিষয়টা সবচেয়ে বেশি এখন আপাতত, সেটা হচ্ছে স্ট্রোক নিয়ে। এটার কালারটা আমি রেড কালারের মধ্যে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। রেড কালারের মধ্যে রাখলাম। আর এখানে এখন আমি স্ট্রোক নিচ্ছি, আমি ইয়েলো কালার থেকে। দেওয়ার পর স্ট্রোকটা একটু বাড়াই, নিয়ে আমি জুম করলাম। যখন আমরা স্ট্রোক, এখানে সাধারণত আমরা আপাতত 3 ভাবে স্ট্রোকটা নিতে পারি। দেখেন আমি স্ট্রোক থেকে এখানে 3-এর মধ্যে ক্লিক করলাম। যেমন প্রথমটা হচ্ছে ড্যাশ করে স্ট্রোকটা আসতেছে, তারপরটা হচ্ছে ডট,
ডট ডট করে স্ট্রোকটা আসতেছে। এটা ছাড়াও আমরা এই যে অ্যালাইন, ক্যাপস, কর্নার এভাবেও কিছুভাবে এগুলোকে স্ট্রোকটাকে সাজানো যায়, যেটা আমরা সরাসরি মোর অপশনে চাই সব ডিটেলসগুলো একসাথেই পাবো। আর একটু আমি জুম করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে চলে গেলাম মোর অপশন। মোর অপশনে গিয়ে আমরা এখানে ওই অপশনগুলো পাচ্ছি, তবে একটু বেশি। এখানে যেমন ঠিক লাইন আগের মতো করে আসলো, ড্যাশ ডট ওগুলাই। তার মধ্যে প্রথম যে আছে অ্যালাইন, এটা আমি ড্যাশ ড্যাশ দিয়ে বুঝাই। অ্যালাইনটা প্রথম আছে ইনসাইড। ইনসাইড অর্থ কি? সেটা থাকবে ভিতরের দিকে। ইনসাইড হলে সেটা থাকবে ভিতরের দিকে। যেমন ফিলের ভিতরের দিকে আমার এই স্ট্রোকটা শো করাচ্ছে, আর যখনই সেন্টার দিচ্ছি তখন সেটা আমার পাথ বরাবর, মিডিল বরাবর এটা চলে আসতেছে। আর যখন আউটসাইড দিচ্ছি তখন সেটা আমার শেপের যে ফিল কালার থেকে বাইরে থাকতেছে। আর এখানে ড্যাশ ড্যাশ লাইন, যখন ড্যাশ ক্লিক করবেন তখন ড্যাশ ড্যাশ অন হবে, আর যখন ড্যাশ অফ করবেন তখন এটা ড্যাশ ড্যাশ অফ হয়ে যাবে। এখানে ড্যাশের মধ্যে যেমন দেওয়া আছে 4, এখানে 2, এখানে বলতেছে ড্যাশ কতটা থাকবে, কত সাইজ। যেমন বড় করতেছি দেখেন আমাদের ড্যাশের সাইজ কি হচ্ছে, সাইজে বড় হয়ে যাচ্ছে। আর যখন ছোট করতেছি ড্যাশের সংখ্যা বাড়তেছে, আবার সাইজে ছোট হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এখানে যে আছে গ্যাপ, এই গ্যাপটা আপনি কতটা গ্যাপ দিবেন, গ্যাপ বেড়ে গেল। আবার যখন কমাচ্ছি তখন গ্যাপ কমে যাচ্ছে। এখান থেকে আমরা গ্যাপ বাড়ানো কমানো এই কাজগুলো করতে পারি। তারপরে যে ঘরগুলো আছে এগুলো আমরা লিখে লিখে দিতে পারি। যেমন এখানে যদি দিই আমি 5 দিলাম, দেখেন এটা কি হচ্ছে, একবার 5 নিচ্ছে, একবার 4.6 নিচ্ছে, 5 নিচ্ছে, 4.6 নিচ্ছে। এইভাবেই এই কাজগুলো করে। ঠিক একটু বাসায় প্র্যাকটিস করে দেখবেন, তাহলে এটা কি করে আমাদের নির্দিষ্ট একটা গ্যাপ বেশি, একটা গ্যাপ কম, বেশি কম এইভাবে আমরা নিতে পারি। এরপর আসতে আছে ক্যাপস। ক্যাপসটা কি করে? ক্যাপসটা আমাদের যে রাউন্ড, যে স্ট্রোকটা নিচ্ছি এটার মধ্যে একটা রাউন্ড বা স্কোয়ার তৈরি করবে। দেখুন বর্তমানে আমি যে রাউন্ড করে দেই তাহলে দেখেন এটা কি হয়েছে, রাউন্ড অপশন হয়ে গেছে। এই ড্যাশ ড্যাশ অপশনগুলো প্রত্যেকটার যে হেডার এবং ফুটার যেটা ছিল শুরুর অপশনগুলো, এটা রাউন্ড হয়ে গেছে। আর যখন স্কোয়ার করে দিচ্ছি তখন স্কোয়ার হয়ে যাচ্ছে। সিম্পল এটা। এরপরে যেটা আছে কর্নার্স, এটা কর্নারের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে। এই কর্নারগুলো দেখেন রাউন্ডেড যখন করতেছি কর্নারটা আমার রাউন্ডেড হয়ে গেল, আর যখন বিভেল করতেছি তখন সেটা হালকা অপশন কেটে দিচ্ছে। এতটুকুই। তাছাড়া স্ট্রোকের মধ্যে আর তেমন স্পেশালিটি আর কিছুই নেই, তবে এটুক কিছু দিয়ে আমরা অনেক ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারি। এবার আসি আমরা পরের শেপগুলো। এটা আমি টেনে ছোট করে দিলাম। আর এই দিক থেকে যদি আমরা দেখি সব একই জিনিস, হাইট, ওয়াইড, এটা শেপ কাটার বিষয়টা আমরা অবশ্যই ডিটেলসে আসবো, তবে একটু পরে আসবো। তারপরে এখানে অ্যালাইন, আর এখানে সেটিং আপনার শুধুমাত্র যদি স্কোয়ার করে দেন, এখন যদি আপনি করেন শুধুমাত্র সেটা স্কোয়ারই হবে, আর অন্য কোনো কিছু হবে না। এই সেটিংয়ে আমরা শুধু স্কোয়ার রাখলাম না, ফিক্স সাইজ, প্রফেশনাল সাইজ আমরা ফিক্স সাইজ বা মিডল সেন্টার থেকে হবে, এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারি। ঠিক একই রকম যখন সিলেকশন আমরা এখান থেকে কাজগুলো করছিলাম, নরমাল, রেশিও, সাইজ, ওই কাজটাই এখানে সেটিং থেকে ওই কাজটা, স্কোয়ার, ফিক্স সাইজ, নরমাল, রেশিও, ফ্রম সেন্টার, সেন্টার থেকে শুরু হবে, ওই কাজটাই সিম্পল। এটা কোণে রাখলাম। তারপরে যেটা আছে এটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার শেপ। এটা উপরের দিকগুলো সবগুলো একই রকম, কিন্তু এটার ক্ষেত্রে কি হয়, সে রাউন্ড হয়। স্ট্রোক অফ করে দেই। আমরা যে কর্নারগুলো দেখি, দেখেন কর্নারগুলো হচ্ছে রাউন্ড হয়ে গেছে। আর এখানে একটা উপরে এক্সট্রা ভাবে একটা অপশন আছে, সেটা নাম হচ্ছে রেডিয়াস। আপনি এখানে যত রেডিয়াস দিবেন তত সেটা রাউন্ড হবে। আমি যদি এবার 100 দেই, এবার যে টানি দেখেন এটা আরো বেশি রাউন্ডেড হয়েছে। আমরা যত বেশি রাউন্ডেড দিব, তত রেডিয়াস যত বেশি দিব তত সে রাউন্ডেড হবে। এতটুকুই। আর উপরের অপশন বাকিগুলো সবগুলো একই রকম। এরপর যেটা ইলিপস টুল, এটা আমরা জানি জাস্ট বৃত্ত আকার তৈরি হচ্ছে, শিফট চাপলে সেটা প্রফেশনাল ভাবে বড় হচ্ছে, আর যখন অল্টার চাপতেছি তখন মিডিল বরাবর ফ্রম সেন্টার থেকে বড় হচ্ছে। এরপরে যেটা আস্তে আস্তে হচ্ছে পলিগনাল টুল। পলিগনাল টুল আমাদের কোণ নিয়ে কাজ করে। পলিগনাল কিভাবে কাজ করে, যেমন এখানে দেখেন আমি প্রথমে স্মুথ এগুলো অফ করে দিই, সাধারণত আপনাদের এগুলো থাকবে না।
স্টার এগুলো অফ করে দিলাম। ওকে, এখানে প্রথমে হচ্ছে স্লাইড। আমরা এখানে কয়টা কোণ নিয়ে কাজ করতে চাই, যেমন 6 দিলাম, এই যে 6টা কোণ নিয়ে আসছে। এখন পর্যন্ত কি আমাকে এখন ভালো শোনা যাচ্ছে না আবার ডিস্টার্ব করতেছে? মাঝে একটু করছিল ভাইয়া, এখন আবার মোটামুটি বুঝে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তাহলে এটা কি করে, এখান থেকে আমাদের কোণ বেস কাজ করে পলিগন টুল। এখানে আমরা জয়টা স্লাইড দিব ততটা চলে আসে। আমি যেখানে 10 দেই তাহলে দেখেন 10টা কোণ নিয়ে এখানে একটা চলে আসছে। যখন 6 দিব তখন 6টা পলিগনাল না হেক্সাগোনাল যেটা বলে আর কি 6টা কোণ নিয়ে কাজ করতেছে। এখন যতটা কোণ দিবেন সেই হিসাবে কাজ করবে। কিন্তু এখানে আরেকটু অপশন আছে, যেমন আমরা স্টারের ক্ষেত্রে 5 থাকে, 5 দিলাম। তারপর এখানে সেটিং অপশন থেকে স্টার মার্ক করে দিলাম। এবার যদি আমরা তৈরি করি দেখেন এটা স্টার তৈরি হচ্ছে। ঠিক একইভাবে আবার এখানে সেটিং গেলাম, স্টার থেকে স্মুথ করে দিলাম, কর্নার বেস কর্নারগুলো স্মুথ হবে। এবার দিলাম, দেখেন ওই 5টাই করে তৈরি হচ্ছে কিন্তু এবার এটা স্মুথ হচ্ছে। এখানে কিছু কিছু ডিজাইন করা হয়ে থাকে, যেমনটা অফার বেস ডিজাইনগুলো করা হয়ে থাকে। যেমন 20টা দিলাম, যেমন এই যে ডিজাইনটা দেখেন বিশাল মূল্য ছাড়, এটার মধ্যে লেখা হচ্ছে এমন কিছু, এই ডিজাইনগুলো কিন্তু এটার মধ্যে করা হয়ে থাকে। দিলাম কালোর মধ্যে হোয়াইট কালারটাই ভালো লাগবে। আর এটার সঙ্গে এটা অ্যালাইন করে নিলাম মিডিল। এই ধরনের ফ্রি বা এই লেখাগুলো কিন্তু অনেক সময় এইভাবে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এইভাবে লেখা হয়ে থাকে। তবে ইলাস্ট্রেটরে এই ডিজাইনগুলো খুব সুন্দর করে করা যায়। এরপরে যে শেপটা আসছে সেটা হচ্ছে লাইন টুল। লাইন সিম্পল, লাইন ভাবেই নিয়ে নেয়, তাছাড়া স্পেশালি তেমন কিছু আর এখানে নাই। লাইন ভাবে আরেকটা আছে শেষের দিক থেকে কাস্টম শেপ। কাস্টম শেপটা কি করবে, এখানে অনেকগুলো শেপ আছে, আমার অনেকগুলো আসতেছে, আপনাদের সাধারণত আসবে না। আপনাদের যদি আমি রেস্ট দিয়ে দিই এখান থেকে রেস্ট, ওকে কয়েকটা মাত্র আসছে। এরপর যখন আপনি এখান থেকে সিলেক্ট করে অল করে দিবেন তখন আপনার বাকিবার শেপগুলো সবগুলো এখানে চলে আসবে। আমরা যেমন ব্রাশ টুল থেকে বাইরে থেকে লোড করছিলাম ঠিক একইভাবে কিন্তু এখানেও আমরা বাইরে থেকে শেপ লোড করতে পারি। আপনারা গুগলে সার্চ দিবেন ফ্রি শেপ ফর ফটোশপ, ফ্রি ডাউনলোড ফর ফটোশপ ডাউনলোড করে দেখবেন যে অনেকগুলো শেপের অলরেডি, যেমন এখানে 3179টা শেপ আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারি। বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের আপনি শেপ পেয়ে যাবেন। জি ভাই, ভিডিও স্ট্রিম আর আপনার অডিও স্ট্রিম ঠিক হচ্ছে না, ওটা পাল্টাতে যাচ্ছে। ওকে। রিজুমে আমরা যেখানে ছিলাম আমরা এই কাস্টম শেপ থেকে ব্রাশ যেভাবে আমরা কাস্টম শেপ নিয়ে আসছিলাম ঠিক সেভাবেই আমরা কিন্তু বাইরে থেকে শেপ ডাউনলোড করতে পারি। বিভিন্ন ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। যেমন এই ওয়েবসাইটটা, এখান থেকেও ব্রাশ যেখান থেকে আমরা ব্রাশ ডাউনলোড করছিলাম সেখানেও ফটোশপের ফ্রি অনেকগুলো কাস্টম শেপ দিয়ে দেওয়া থাকে। কিন্তু সেক্ষেত্রে বেশি শেপেই আমার ক্ষেত্রে তেমন ডাউনলোড করিনি, বেশি শেপেই নিজের থেকে ইলাস্ট্রেটর তৈরি করা হয়। তাছাড়া যেমন কোনো মার্কিং এর ক্ষেত্রে, যেমন একটার থেকে একটা বিষয় এখান থেকে কোনটা, যেমন এই শেপটা নিলাম এখানে, তারপর এটা আমি শিফট অল্টার এবং শিফট চেপে কপি করে নিলাম। কিছু কিছু বিষয় মার্কিং এর ক্ষেত্রে এই শেপগুলো ব্যবহার করা হয়ে থাকে। এভাবে আমরা কাস্টম শেপগুলো ব্যবহার করতে পারি। আবার যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিয়ার, যখন এই ডিজাইনগুলো আমরা করব এই ডিজাইনগুলোর ক্ষেত্রেও আমরা কিছু শেপগুলো আমরা এখান থেকে, যেমন ফোন নাম্বার, লোকেশন, এই ডিজাইনগুলো নিয়ে আসতে পারি। যখন আমার ফোন নাম্বার প্রয়োজন তখন তাহলে এখান থেকে ফোন নাম্বারের আইকন কই গেল, এই যে ফোনের আইকন, ফোনের আইকন নিলাম। তারপরে লোকেশনটা না ওয়েবসাইটের আইকন। এভাবে অনেকগুলো আইকন এখান থেকে আমরা ডিজাইনের ক্ষেত্রে কাস্টম শেপ থেকে নিয়ে করতে পারি। এবার আসবো আমরা শেপ কেটে কাটা এবং জোড়া লাগানো, অর্থাৎ
দুটো শেপ মিলে আমরা কিভাবে একটা শেপ করতে পারি, একটা শেপ থেকে কিছু অংশ আমরা কিভাবে বাদ দিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে। এখন কি আমাকে শুনতে অসুবিধা হচ্ছে বা স্ক্রিন আগে পরে আসতেছে? এখন ঠিক হ্যাঁ আছে ভাই। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আমরা এবার এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, খুবই বেশি, কেননা আমরা যখন বিভিন্ন ডিজাইন করব সব কিন্তু শেপের উপরেই তৈরি করব। আমি কিছু বিজনেস কার্ড আপনাদের দেখাই এখান থেকে। বিজনেস কার্ড ডিজাইন, এখানে যে ডিজাইনগুলো করা হয়েছে, যেমন এখানে প্রথম যে ডিজাইনটা, এটাও কিন্তু শেপ দিয়ে প্রত্যেকটা ডিজাইন করা হয়েছে। এই যে এই পাশ থেকে উপর থেকে এই যে ঘোরানো হচ্ছে, বর্তমানে আমার মাউস আইকনটা যেখানে আছে, শেপ দিয়েই কিন্তু এই ডিজাইনগুলো করা হচ্ছে। শেপ মডিফাই করে, শেপ দুটা শেপ একখানে রেখে, বা একটা শেপ থেকে আরেকটা শেপ বিয়োগ করে, এইভাবে এটা তৈরি করা হচ্ছে। সেহেতু শেপ কাটার বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। প্রথমে আমি এখানে একটা শেপ নিয়ে নিছি, নেওয়ার পরে এখানে শেপ থেকে দেখেন যে আছে কম্বাইন শেপ। কম্বাইন শেপটা কি করে, আইকনটা দেখলে বুঝতে পারি, দুটি শেপের মধ্যে এটা জোড়া দেয়। এখান থেকে যদি আমি এখানে অ্যাড করে দিলাম, ওকে, তাহলে এই দুটো শেপ এখন একসাথে হয়ে গেছে। কিন্তু এখানে পাতের যে বিষয়টা, আমরা কিন্তু পাত এখনো দেখতে পাচ্ছি। এটা যে শেপের মতো করে পাতটা তৈরি করতে চাই, তাহলে এখান থেকে আমরা মার্জ শেপ কম্পোনেন্টস এখানে ক্লিক করলেই এখানে ওয়ার্নিং দিচ্ছে যে আমাদের লাইভ শেপের মতো চেঞ্জ করবো কিনা। ইয়েস করতে যাচ্ছি। তাহলে দেখেন এখানে কিন্তু দুটো শেপ মিলে আমরা একটা শেপ তৈরি করে ফেলছি। দুটো শেপ মিলে একটা শেপ তৈরি করা হয়ে গেছে, এটা শেপ জোড়া দেওয়ার ক্ষেত্রে। এরপরে দেখেন আপনি যে চান নিচ থেকে বৃত্ত করবেন, বৃত্ত করে কিন্তু কাটতে পারবেন। এই যে এখান থেকে ইলিপস টুল নিলাম, এরপর এবার দিয়ে দিই সাবট্রাক্ট ফ্রন্ট শেপ, অর্থাৎ উপরের শেপটা থেকে বিয়োগ করবে। সাবট্রাক্ট ফ্রন্ট শেপ, তাহলে এটা নিলাম, নেওয়ার পর এখান থেকে দেখেন একটা মাইনাস আইকন চলে আসছে, তার মানে এখন কি করবে, সে বিয়োগ করবে। এখানে বসাই দিলাম, দেখেন এই জায়গা থেকে যতটুকু অংশ কি হয়েছে, কেটে ফেলা হয়েছে। ঠিক একইভাবে যদি আমি রেক্টেঙ্গুলার টুল নিয়ে এটা বিয়োগ করি, এখান থেকে চলে আসলাম সাবট্রাক্ট ফ্রন্ট শেপ, এখন এটা কেটে দিলাম। যতটুকু অংশ নিচ্ছি ততটুকু অংশ কেটে যাচ্ছে। আর এখান থেকে মার্জ শেপ কম্পোনেন্টস, তাহলে এই শেপের মতো করে পাত তৈরি হয়ে যাবে। এটার পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইন্টারসেক্ট শেপ এরিয়া। এটা যতটুকু কমন হবে আমাদের দুটো শেপের মধ্যে, ততটুক এরিয়ায় শুধু থাকবে, বাকি অংশগুলো চলে যাবে। যেমন যতটুকু অংশ আমার এখানে কমন, শুধু সেই অংশটাই আছে, বাকিগুলো সব কেটে গেছে, মার্জ শেপ। আর পরের যে অংশটা আছে ঠিক সেটার তার বিপরীত। এটার ক্ষেত্রে যতটুকু অংশ আমাদের কমন ততটুকু থাকবে না, বাকি অংশগুলো থাকবে। যেমন ভিতরের দিকে এতটুকু নিলাম, দেখেন এতটুকু অংশ নেই, বাকি অংশগুলো সব কেটে গেছে। অনেকটা আমাদের সাবট্রাক্ট এর মতোই কাজ করতেছে। ঠিক একই একটু আস্তে আস্তে যেহেতু বাড়িতে আছি, বাসার মানুষ, তারপরে রাস্তার পাশে বাসা, অনেক ক্যামজাম। খুব শীঘ্রই আমি ঢাকা ব্যাক করব। তাহলে এখানে যখন নিচ থেকে দেখতে, স্বাভাবিক ভাই। হ্যাঁ এটাই এক্সক্লুড ওভারল্যাপিং, তাহলে এখান থেকে এটা যেটা আমাদের কমন শুধু ততটুকু অংশ এখান থেকে চলে যাচ্ছে। প্রথম থেকে রিভিউ করি। প্রথম নিউ লেয়ার, যখন নিউ লেয়ার দিচ্ছি প্রত্যেকবার নতুন একটা করে নতুন লেয়ার নিয়ে শেপ তৈরি করবে। তারপরে কম্বাইন শেপ কি করতেছে, দুটো শেপ একসাথে যোগ করে দিচ্ছে। সাবট্রাক্ট ফ্রন্ট শেপ কি করতেছে, উপরের শেপটা থেকে কেটে ফেলতেছে। যেমন এখানে দিয়ে দিই, এখান থেকে নিলাম, আবার নিলাম, এখান থেকে সাবট্রাক্ট ফ্রন্ট শেপ, জাস্ট ওই অংশ থেকে এটা কেটে ফেলছে। কি এটা কি ওটা হয়, সরি, এটা হচ্ছে এই শেপটার জন্য আমি আরেকটা শেপের মধ্যে দিচ্ছি, এই জন্য এটা কাটেনি। সাবট্রাক্ট ফ্রন্ট শেপ, তাহলে এটা আমাদের কেটে ফেলতেছে। তারপরটা হচ্ছে আমাদের যতটুকু কমন অংশ শুধু সেটা রাখবে, আর পরেরটা যতটুকু কমন অংশ সেটা ডিলিট করে ফেলবে। এতটুকুই শেপ কাটার দিক থেকে। যেহেতু শেপের মধ্যে আমাদের পাত থাকে, এই যে দেখেন এখানে কিন্তু পাত আছে, যেহেতু শেপের মধ্যে আমাদের পাত থাকে, সেক্ষেত্রে এই যে এখানে একটা অপশন আছে ডিরেক্ট সিলেকশন পাথ টুল, যেটা আমরা প্যান টুলের মধ্যে দেখছিলাম, এটাতে কিন্তু আমরা পাথ এই যে সিলেক্ট করার পর পাথ মডিফাই করতে পারি। যেমন নিলাম, দেখেন পাথ কিন্তু আমি কি করতে পারতেছি, শেপটাকেও আমি এখান থেকে ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা সেভাবে মডিফাই করতে পারতেছি।
যেভাবে পাথ মডিফাই করতেছি সেভাবে তখন সে কাজ করতেছে। এই পুরাটাই পাথ মুভ করলাম, এখন এটা পুরাটাই মুভ হয়ে যাচ্ছে। খুবই সিম্পল। এখানে এই ডিরেকশন টুলের মাধ্যমে আমরা পুরো শেপকে মডিফাই করতে পারি। তাছাড়া শেপের যে এখানে একটা অপশন দেখবেন, আমরা যখন একটা নতুন আরেকটা শেপ নেই, প্রপার্টিস থেকেও আমরা শেপের অনেকগুলো অপশন পাবো। ঠিক শেপ নিলাম, ওকে বললাম, এই যে প্রপার্টিস, এখানে যে অপশনটা আসছে এটা উইন্ডোজ থেকে প্রপার্টিস দিয়েও আনতে পারেন। এখানে আমরা এতক্ষণ ধরে যেগুলো কাজ করলাম ঠিক এগুলাই এখানে দেওয়া আছে। এই যেমন হোয়াইট বাড়ানোর জন্য, যেটা আমরা অলরেডি উপর থেকে করছি, হাইট, আর এক্স ওয়াই হচ্ছে পজিশন। এক্স হচ্ছে হরিজন্টাল বরাবর পজিশন, আর ওয়াই হচ্ছে ভার্টিক্যাল বরাবর পজিশন। আর এদিক থেকে কালার, স্ট্রোক, ভিতর থেকে এটা আমরা অলরেডি দেখছি, ইনসাইড আউটসাইড দেখছি। যেমন এখান থেকে কিন্তু আমরা যেগুলো এই ধরনের শেপগুলোকে আমরা রেডিয়াস রাউন্ড করতে পারি। কেমন দেখেন, এখানে আমি দিয়ে দিলাম 25, ওকে করলাম, তাহলে চারোপাশ থেকে কি হয়েছে 25 আমার রেডিয়াস কেটে ফেলছে, রাউন্ডেড করে ফেলছে। তারপরে এখানে যদি আমি এখন দিই 50, তাহলে 50 চারপাশ থেকে আমাদের 50 আর কি কেটে রাউন্ড করে ফেলছে। এটা কারণ হচ্ছে চারপাশ থেকে করতেছে, কারণ এই যে এখানে আমাদের শিকল দিয়ে বাঁধা আছে, সিম্পল শিকলের আইকন দিয়ে বাঁধা আছে। এক্ষেত্রে যদি আমরা তুলে দেই, এ পাশ থেকে যদি আমি এটা এখন 0 করে দেই, ঠিক এ পাশ থেকেও যদি এটা 0 করে দেই, তাহলে দেখেন এখানে সিম্পল ভাবে একটা ডিজাইনের মতোই তৈরি হয়ে গেল। যে দুপাশের কোণ, এক পাশে আরেকটা, সিম্পল একটা ডিজাইন শেপের মতো তৈরি হয়ে গেল। এভাবে শেপ কেটে তারপরে শেপ মডিফাই করে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারি। শেপ হচ্ছে এতটুকু, শেপের এতটুকু বুঝলেই এনাফ, বা আমরা শেপের ডিটেলস পুরোটাই আলোচনা করে ফেলছি। শেপ সম্পর্কে কারো কোনো প্রশ্ন? ওকে ভাইয়া ওই হ্যাঁ যে বলেন। আপনার শেপের ভিতরে যে কালারটা আছে আমি কালারটা দিতে চাচ্ছি না, শুধু শেপটা নিতে চাচ্ছি, ওকে কালারটা দিতে চাচ্ছি না, এটার জন্য কি করা যায়? এই যে দেখেন উপরে অপশনে আছে ফিল, ফিল থেকে এই যে এখানে ক্রস করে যদি দেই তাহলে কিন্তু কালারটা আর আসবে না। তাহলে এই শেপটা আমি লেয়ার থেকে সিলেক্ট করলাম, শুধুমাত্র মাত্র মনে হয় যে আপনি স্ট্রোক দিতে যাচ্ছেন, ফিল দিতে যাচ্ছেন না, তাহলে এখান থেকে ফিল অপশন সিলেক্ট করে এটা নান করে দিলাম, তাহলে এই কালারটা থাকতেছে না, শুধু পাথ বরাবর শো করাচ্ছে। এখান থেকে আপনি যে কালারটা দিতে চান সেই কালারটা। শেপে কিন্তু আমরা আরো কিছু প্যাটার্ন বা অন্যান্য গ্রেডিয়েন্ট, যেমন আমরা গতকাল গ্রেডিয়েন্ট কালার দেখছি, আমরা এখানে শেপের মধ্যে সরাসরি গ্রেডিয়েন্ট কালারও অ্যাপ্লাই করতে পারি। যাক, আপনার প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আরো কিছু বিষয় দেখতে পাচ্ছি আমরা, যেমন এখানে ফিল, ফিল থেকে এটা হচ্ছে কালার থাকবে না, প্রথমটা হচ্ছে কালার কোনো থাকবে না, দ্বিতীয়টা হচ্ছে সলিড কালার, এখান থেকে যে কালারটা সলিড কালার আপনি সিলেক্ট করতে পারেন, তৃতীয়টা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট কালার, যেগুলো গ্রেডিয়েন্ট কালার আমরা গতকাল লোড করছিলাম বা তৈরি করছিলাম, সব গ্রেডিয়েন্ট কালারগুলো আমরা এখানে একসাথে দেখতে পাচ্ছি। আর এখানে তৃতীয়টা হচ্ছে প্যাটার্ন, যেটা স্টেম টুলের ক্ষেত্রে আপনাদের প্যাটার্নটার কথা বলছিলাম, ঠিক ওটাই প্যাটার্নের ডিজাইনটাই নিয়ে নিচ্ছে। আর সবার শেষেরটা ওই যে কালার প্যানেল যেটা চলে আসতেছে, এটাই। ঠিক আছে, আপনি হয়তো এটাই বলতে চাচ্ছিলেন যে কালার যদি আমি এখানে না রাখতে চাই তাহলে এখান থেকে জাস্ট ক্রস বাটনে ক্লিক করলে আর কালার থাকবে না, আর যদি শুধুমাত্র স্ট্রোক রাখতে চাই তাহলে তখন শুধু স্ট্রোক থাকলো, এই যেটা। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, কারো কোনো প্রশ্ন নেই ক্লাস শেষে? ভাই শেপের মধ্যে যদি হ্যাঁ বলেন। শেপের মাঝে শুধু ছবি রাখতে চাই, সেক্ষেত্রে ফিল অফ করে দিলে ছবি থাকে না। ও, শেপের মাঝে ছবি রাখতে চান, তাহলে দেখেন আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসি প্লেস করে। যেমন এই ইমেজটা আমি নিয়ে আসলাম, শেপের মাঝে রাখতে যাচ্ছেন, এটা পুরোটা নিলাম, যতটা রাখতে যাচ্ছেন নিচেরটার সঙ্গে ক্লিপিং মাস্ক করে দেন, তাহলে শেপের মতো তৈরি হয়ে গেল। এই যে এটা স্ট্রোকটা আছে, এই জন্য আমি আগে এটা ফিলটা অন করে দিই, আমি এটা ব্যাক যাই, আগে শেপে আমরা ফিল কালারটা অন করে দিই, স্ট্রোক অফ করে দিলাম। এটার সঙ্গে উপরটা যদি আমি এখন মাস্কিং করে দিই, ক্লিপিং মাস্ক, এই যে শেপের মধ্যে আমার এই ইমেজটা
চলে আসছে। সিম্পল কন্ট্রোল টি চেপে ইমেজটা আমি নিচের দিকে দিয়ে দিলাম। আমরা যে শেপের মধ্যে ভাই ইমেজ রাখতে চাই, কেমন চাচ্ছেন আপনি? শেপের স্টকটা থাকবে কিন্তু হচ্ছে ফিলটা থাকবে না, কিন্তু মাঝে ছবিটা ও থাকবে। এটাও ভাই এটা সিম্পল। করা যায়। হ্যাঁ যায়, এটাও যায়। এই যে নিচের শেপটা আমি একটা কপি করে নিলাম কপি করে। তাহলে আমাদের এটা দুইটা তৈরি করব, দুইটা শেপ তৈরি করব, একটাতে স্ট্রোক রাখবো, একটাতে রাখবো না। নিচেরটাতে আমি এখান থেকে স্ট্রোক অন করে দিই। স্ট্রোক কি কালারের দিব? এখানে ওটা রেড কালার ছিল, আচ্ছা পিঙ্ক কালারের দিলাম। এখানে পিঙ্ক কালারের দিলাম। স্ট্রোকটা আমরা বাইরের দিকে দিব। এখান থেকে স্ট্রোক থেকে আমি মোর অপশন হলে স্ট্রোকটা আমরা দেখতে পাবো না, এখানে স্ট্রোক আউটসাইড। ওকে, এবার ইমেজ নিয়ে আসি। প্লেস, রাখলাম, নিচেরটার সাথে মার্কিং করে দিলাম। আপনি মনে হয় ভাই এটাই বলতেছিলেন, আসলে সরাসরি দিক থেকে নাই কিন্তু কাজটা করা যায় একটু। যেমন এখানে বর্ডার সহ কিন্তু ইমেজটা চলে আসছে, একটা ফ্রেমের মতোই মনে হচ্ছে। মানে দুটো শেপ নিয়ে করতে হবে। হ্যাঁ দুটো শেপ নিয়ে সরাসরি যে আমরা ফিলের মধ্যে যে ইমেজ রাখবো সেই অপশনটা কিন্তু রাখিনি। ইমেজের মধ্যে আপডেট ভার্সনগুলো রাখা হয়নি, শুধু শেপের মধ্যে আমরা ফিল কালার, গ্রেডিয়েন্ট কালার আর একটা হচ্ছে প্যাটার্ন, এই কয়েকটা রাখতে পারি। তবে যে কাজটা আপনি বললেন আমরা কিন্তু ওই কাজটা এইভাবে করতে পারতেছি, ফিলের মধ্যে ইমেজ নিয়ে আসছি আর বাইরের দিক থেকে স্টকটাও থাকতেছে। ওকে, আর 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 কেউ কিছু বলবেন? ওকে, ধরে নিলাম এটা নিয়ে আপাতত কারো সমস্যা নেই। আমরা অন্য আরেকটা টপিকে চলে যাই, সেটা হচ্ছে আমাদের টাইপ টুল। টাইপ টুল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফটোশপ, কেননা টাইপ টুলের মাধ্যমে আমরা যাবতীয় যত লেখার কাজগুলো আছে সবগুলো আমরা এই টাইপ টুলের মধ্যেই করে থাকি। তাহলে এই শেপগুলো আমি সব ডিলিট করে দিলাম। টাইপ টুল আমি এটা রেস্ট করে দিই, কেননা পূর্বের ক্লাসটা বোঝানোর জন্য অনেক কিছু চেঞ্জিং নিয়ে আসা হয়েছে, যেমনটা নতুন ওপেন করলে হয়। রেস্ট প্যারাগ্রাফ থেকে, এখান থেকে রেস্ট প্যারাগ্রাফ, দুটো রেস্ট করার পরে পাশাপাশি সেগুলো ক্রসই করে দিয়ে দিই এই প্যানেলগুলো। তাহলে যখনই আমি টাইপ টুলে ক্লিক করব, দেখেন আমি এখান থেকে টাইপ টুলে ক্লিক করতেছি, যখনই এখানে চারটা অপশনে ভাগ করা আছে টাইপ টুল, এক একটা এক এক ভাবে কাজ করে। এখানে প্রথমটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল, দ্বিতীয়টা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, তারপরটা হচ্ছে হরিজন্টাল টাইপ মাস্ক টুল, তারপরটা ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। হরিজন্টাল কোনটা? অলরেডি হরিজন্টাল সম্পর্কে আমি কয়েকবার বলছিলাম। হরিজন্টাল হচ্ছে আমাদের ওয়াইড যেটাকে বলতেছে সেটা হচ্ছে হরিজন্টাল, আর উপর থেকে নিচ যেটা এটা হচ্ছে ভার্টিক্যাল। তো যখন বলতেছে হরিজন্টাল টাইপ টুল, এখানে হরিজন্টাল টাইপে ক্লিক করলাম। এখন আমি যা লিখবো, অনেক লেখার সাইজটা ছোট, তাহলে সবগুলো সিলেক্ট করে এই যে উপরে একটা সাইজের অপশন আছে এখান থেকে বড় করে দিলাম। তাহলে এটা কি করতেছে, হরিজন্টাল বরাবর লিখতে পারতেছি আমরা। আর তারপরে যেটা আছে এখান থেকে ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল ভার্টিক্যাল ভাবে লিখবে। গ্রাফিক DSIGN, গ্রাফিক ডিজাইন। তাহলে এটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর টাইপ করতেছে। আমরা সবচেয়ে বেশি হরিজন্টাল বরাবর টাইপটাই বেশি ব্যবহার করি, ভার্টিক্যাল তেমন ব্যবহার হয় না। আর পরের যে অপশনটা আছে হরিজন্টাল টাইপ টুল মার্কস, হরিজন্টাল টাইপ টুল মার্কস, এখান থেকে যদি আমি ক্লিক করি শুধু এটা সিলেকশনের কাজ করে। এবার যদি দেখি আমি বাংলাদেশ BANGLRDESS, যখন এটা ওকে করতেছি শুধু সেই জায়গাটুকু এটা সিলেকশন করে দিচ্ছে, এতটুকুই। এখন যদি আপনি এখান থেকে নতুন লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করেন তাহলে সেখানে সেই হিসাবে কালারটা অ্যাপ্লাই হচ্ছে। কিন্তু আমরা এটা চাইলে মডিফাই করতে পারবো না, আমরা যদি চাই মডিফাই করার তাও আমরা এটা মডিফাই করতে পারবো না। আর ঠিক একইভাবে নিচে যেটা আছে ভার্টিক্যাল, তাহলে ভার্টিক্যাল বরাবর লিখবে।
গ্রাফিক ওকে দিলাম, ভার্টিক্যাল বরাবর ওই টেক্সট বরাবর এটা সিলেকশন করছে। চাইলে আপনি এখানে কালার অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আমরা চাইলে এটা মডিফাই যদি করতে মডিফাই করতে পারবো না। লেয়ারের মধ্যে দেখেন যেগুলো মডিফাই করতে পারবো, এটার পাশে টি দিয়ে টেক্সট টুল লেখা আছে, টি দিয়ে টেক্সট টুল। আমরা চাইলে এটা এখন যে আমার প্রয়োজনীয় টেক্সটটা চেঞ্জ করার আমি চেঞ্জ করতে পারতেছি। এটা এতগুলো আমাদের যে প্রয়োজন পড়ে তেমনটা না, সাধারণত নিচের যে দুটো আছে হরিজন্টাল টাইপ মার্কস, তারপর হচ্ছে ভার্টিক্যাল টাইপ মার্কস, এগুলো আমাদের প্রয়োজন পড়ে না। সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে হরিজন্টাল টাইপ টুল, তারপরটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। হরিজন্টাল টাইপ টুল তারপর হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। হরিজন্টাল টাইপ টুলে যাই। হরিজন্টাল টাইপ টুল সম্পর্কে ডিটেইলস দেখি। এখানে লিখি গ্রাফিক ডিজাইন, DESIGN। আচ্ছা, দেখেন প্রথমে হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলি। প্রথমে যে অপশনটা দেখতেছে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই ঠিক। আমরা যখন যেটা ডান পাশে দেখতেছি সেটা হচ্ছে ফন্ট দেখতে কেমন লাগবে, ডান পাশে যেটা দেখতেছি সেটা হচ্ছে ফন্ট দেখতে কেমন লাগবে। আর যেটা আমি বাম পাশে দেখতেছি সেখানে ফন্টের নাম দেখানো হচ্ছে। আর আমরা এখানে সার্চ করে ফন্ট সিলেক্ট করতে পারি। যেমন আমি এখানে প্রথমে দিলাম একটা ফন্ট নিচ্ছি ল্যাটো, ল্যাটো ফন্ট দিয়ে দিলাম, এটার মিডিয়াম, এটা আমার বাইরে থেকে ডাউনলোড করা। যে ল্যাটো ফন্টটার পরে এখানে দেখেন একটা আছে ফন্ট ফ্যামিলি। ফন্টের পরে এখানে যে অপশনটা আছে এটাকে বলে ফন্ট ফ্যামিলি। যেমন এটাকে যদি আমি থিন করে দিই তাহলে দেখেন একেবারে কি হচ্ছে, চিকো অন হয়ে যাচ্ছে। যখন বোল্ড করে দিচ্ছি তখন বোল্ড হয়ে যাচ্ছে। সিম্পল এটা হচ্ছে এটা ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি যে সব ফন্টেরই থাকবে এমনটা না, সব ফন্টেরই কিন্তু ফন্ট ফ্যামিলি থাকে না। যেমন আমরা টাইমস নিউ রোমান্স ফন্টটা যদি নেই, এটা আমরা সবাই জানি ফন্টটা খুব বহুল ব্যবহৃত। যে এটা নিলাম, এটার ক্ষেত্রে দেখেন শুধুমাত্র কয়েকটা ফন্ট ফ্যামিলি, ইটালিক, বোল্ড, মাত্র কয়েকটা ফন্ট ফ্যামিলি, অনেকগুলো নাই। আবার কিছু কিছু আছে ওদের কোনো ফন্ট ফ্যামিলিই নাই, যেমন ইমপ্যাক্ট, ইমপ্যাক্টের এটা দেখেন কোনো ফন্ট ফ্যামিলি নাই এই ফন্টটার। কিছু ফন্টের ফন্ট ফ্যামিলি আছে, কিছু ফন্টের ফন্ট ফ্যামিলি নেই। এখান থেকে আমি ল্যাটোটাই আপাতত সিলেক্ট করি, ল্যাটো। যার যার ফন্ট ফ্যামিলি আছে তাদের ফন্ট ফ্যামিলিগুলো এখান থেকে শো করানো হবে। ফন্ট ফ্যামিলির পরে যেটা আসতেছে এটা আসতেছে সাইজ। এই যে টেক্সচার এখানে সাইজ, আমি যত এখান থেকে বাড়াচ্ছি তত সাইজ বড় হচ্ছে, যত কমাচ্ছি তত সাইজ ছোট হচ্ছে। আর ডিফল্ট ভাবে এখানে সবচেয়ে 72 পর্যন্ত দেখানো হয়েছে। আমরা চাইলে লিখে দিতে পারি, এখান থেকে 200 দিলাম, তাহলে ফন্ট সাইজ 200 ফন্ট সাইজ হয়ে গেল। ফন্ট সাইজ যতটা ইচ্ছা আপনি বাড়িয়ে নিতে পারেন। তারপরে এখানে যেটা আছে অ্যালাইন, এখানে যেটা আছে স্মুথ করে স্ট্রং করে তেমন কোনো কিছু নাই, তোমরা এটাই রাখি, সিম্পল, সমস্যা নেই। আর এখান থেকে এটা হচ্ছে অ্যালাইন। এই অ্যালাইনটা আমি যদি সরাসরি এখান থেকে বুঝাই, সরাসরি আমরা যে অ্যালাইনটা এখন চেঞ্জ করি আমরা কিন্তু তেমন কিছুই বুঝবো না। যেমন এখানে জাস্ট মিডিল অ্যালাইন, আসলে কিন্তু টেক্সট মিডিলে নেই। এখানে আছে আমাদের ডান পাশের অ্যালাইন অর্থাৎ রাইট অ্যালাইন, কিন্তু রাইট পাশে যাচ্ছে না। এটা আমাদের টেক্সট বক্স নিয়ে কাজ করে, তবেই কাজটা করবে। এটা একটু পরে আসবো আমরা। তারপর আসছে এটা কালার, টেক্সটের আপনি যে কালার দিবেন সেটাই। এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো কালার সিলেক্ট করতে পারি। ঠিক এখানকার কালারের প্যানেলের মতো এখান থেকে যে কালারটা প্রয়োজন আপনি সিলেক্ট করে দিয়ে দিলেন, খুবই সিম্পল। তারপরে যেটা আসতেছে এটা আমরা যেদিন আমরা পার্সপেক্টিভ ট্রান্সফর্ম টুল থেকে পার্সপেক্টিভ একটা ট্রান্সফর্ম টুলের ওয়ার্ড অপশনটা দেখছিলাম, ওই কাজটা এখানে করে। এখানে ক্লিক করলাম, দেখেন এখানে ওই অপশনটা ওয়ার্ড টেক্সট চলে আসছে। ওয়ার্ড টেক্সট থেকে যখন আমি আর্ক দিচ্ছি তখন আর্ক ভাবে আসতেছে, আমি কতটা ঘোরাইতে চাই, কতটা বাঁকা করতে চাই। এটা 50% হচ্ছে ডিফল্ট, 50%। তারপরে এখানে ফিশ, ফ্ল্যাগ, যে ফ্ল্যাগের মতো ডিজাইনটা আসতেছে, হরিজন্টাল করলে হরিজন্টাল বরাবর, ভার্টিক্যাল করলে ভার্টিক্যাল বরাবর, ব্যান্ড কতটা বাঁকাবেন, কতটা মাইনাস বাঁকাবেন, এই বিষয়টা এখানে আসতেছে। সিম্পল, আপনারা এখানে নিচ থেকে ডিজাইনগুলো দেখে নেবেন, খুব বেশি ডিজাইন নাই, কয়েকটা ডিজাইন দেওয়া আছে। এখান থেকে আমরা এই ডিজাইনের টেক্সটগুলো বাঁকানো বা এই ধরনের কাজগুলো করতে পারি। এরপরে যে 3D থেকেও এখানে আমরা ফটোশপ টেক্সট 3D ফন্টের কাজ করতে পারি, কিন্তু 3D কাজ আমরা ফটোশপের ফন্টের ক্ষেত্রে দেখবো না, আসলে আমাদের মডিউল নাই। তবে আমরা সাধারণ ডিজাইন করার জন্য যতগুলো ফন্ট আছে প্রত্যেকটা কাজই দেখবো। এটার পর দেখেন এই যে এই জায়গায় একটা অপশন আছে নোটের মতো, এটা ওপেন করলে আমাদের দুইটা প্যানেল ওপেন হয়।
একটা হচ্ছে ক্যারেক্টার প্যানেল আর একটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ প্যানেল। দুটো প্যানেল ওপেন হয়, একটা ক্যারেক্টার প্যানেল আর একটা হচ্ছে প্যারাগ্রাফ প্যানেল। আপনারা চাইলে এই যে উইন্ডো থেকে ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ এখানে টিক দিয়ে প্যানেলগুলো নিয়ে আসতে পারেন। প্রত্যেকটা প্যানেলের ক্ষেত্রে কিন্তু এখানে কাজগুলো কিছু কিছু একই, কিছু অ্যাডভান্স কিছু কাজ আছে। তাহলে দেখেন আমি গ্রাফিক ডিজাইনটা এই পাশে সাইডে রেখে দিলাম। আমরা এতক্ষণ ধরে জাস্ট একটা ক্লিক দিয়ে কিন্তু টেক্সট নিছিলাম, এতক্ষণ ধরে জাস্ট একটা ক্লিক দিছিলাম টেক্সট অপশন চলে আসছে, কিন্তু এবার আমি ক্লিক না দিয়ে এইভাবে টেনে একটা ঘরের মতো করে টেক্সট দিচ্ছি, এটাকে বলা হয় টেক্সট বক্স। এখন আমরা যতটুকু লিখবো সব এখানেই চলে আসবে। মানে যা কিছু লিখবো শুধু এই টেক্সট বক্সের মধ্যেই আমাদের এটা চলে আসবে। এই হচ্ছে টেক্সট বক্স। আরেকটা অপশন আপনাদের দেখাই, লরেন ইপসম। এটা কি আমরা মনে করেন একটা কোনো একটা ডিজাইন করতেছে, এখানে আমার কোনো একটা টেক্সট লেখার প্রয়োজন, কিন্তু আমরা টেক্সট খুঁজে পাচ্ছি না। তো লরেন ইপসম এখান থেকে আমরা আমাদের টেক্সটগুলো নিয়ে আসতে পারি। এই টেক্সটগুলো আপনার এমন টেক্সট যে যেখানেই বসান না কেন এটা আপনার ডেমো টেক্সট হিসেবে বলা হয়। এখান থেকে আমি কিছু টেক্সট এই যে নিয়ে আসলাম, কপি করে এই যে এখানে পেস্ট করে দিলাম, সাইজ ছোট করে দিই, সার্চ আমি 50, ওকে। তো 50 এখানে আমরা যখন প্যারাগ্রাফ আকারে বা কোনো টেক্সটগুলো আমাদের লেখার প্রয়োজন হবে তখন আমরা এই টেক্সট বক্স নিয়ে কাজ করব। আমরা চাইলে লরেন ইপসম ফটোশপ থেকেও পেস্ট করতে পারি। এই জন্য টাইপ থেকে এই যে পেস্ট লরেন ইপসম ক্লিক করলে দেখেন আমার লরেন ইপসম টেক্সটগুলো চলে আসতেছে। এখানে একটা সমস্যা দেখেন, কি সমস্যা, প্রত্যেকটা কর্নারের ক্ষেত্রে দেখেন, প্রত্যেকটা কর্নারের ক্ষেত্রে এই কর্নার এই কর্নার এই কর্নার প্রত্যেকটা কিন্তু একই রকম কর্নারগুলো, এটা এটা আর এটা কর্নারগুলো একই রকম, কিন্তু এই কর্নারটা একটু আলাদা দেখাচ্ছে। কেমন আলাদা দেখাচ্ছে, এখানে কিছু প্লাস আইকন দেওয়া আছে। যদি আমার টেক্সট বক্সের তুলনায় টেক্সট বেশি চলে আসে তাহলে কর্নারের মধ্যে এখানে একটা প্লাস আইকন আমরা দেখতে পাই। এবার দেখেন এটা মুভ করে উপরে নিয়ে যাই, এবার দেখেন এবার কিন্তু আর যদি আমি টেক্সট বক্সে আসতেছি এবার কিন্তু ওই প্লাস আইকনটা নেই, কারণ আমার সব টেক্সটগুলো চলে আসছে। তাহলে আর একটু টেক্সট আছে এই দিলাম, টেক্সটটা চলে আসলে আর ওই আইকনটা নেই, কারণ ওই আইকনটা থাকলে আমরা বুঝবো আমাদের কিছু টেক্সট মিসিং যাচ্ছে। টেক্সট বক্সটা ছোট করে দিই বোঝার সুবিধার্থে। তাহলে আমরা টেক্সট দুভাবে নিতে পারতেছি, একটা ক্লিক করে আর একটা টেক্সট বক্স হবে। টেক্সট বক্স হবে আমরা টেক্সট তখনই নিব যখন আমাদের প্যারাগ্রাফ বা এ ধরনের ভাবে লেখার প্রয়োজন, বা একটা নির্দিষ্ট স্থানে লিখবো, আমরা বাইরের দিকে টেক্সটটা নিয়ে যাব না, সেক্ষেত্রে আমরা টেক্সট বক্স নিব। আর এই ধরনের টেক্সটগুলো যদি আমরা টেক্সট বক্স ছাড়া নিই তাহলে কি অসুবিধাটা হবে, জাস্ট আমি ক্লিক দিলাম একটা ইন্টার করলাম, তাহলে দেখেন টেক্সটে কি হয়েছে, একবারই চলেই গেছে পুরো একটা লাইন। সেজন্য এই ধরনের কাজগুলো করার জন্য টেক্সট বক্স নিয়ে কাজ করতে হবে। আর একটু আগে আমরা অ্যালাইনের বিষয়টা উপর থেকে এক্সপ্লেইন করে গেছিলাম, এটা এই টেক্সট বক্সে এই অ্যালাইনটা খুব পারফেক্ট ভাবে হবে। যেমন এটা সিলেক্ট না করেও হচ্ছে, সিলেক্ট না করলেও হবে, সিলেক্ট না করলেও হবে। তাহলে একটা আমার লেফট অ্যালাইন, মিডিল অ্যালাইন আর একটা হচ্ছে রাইট অ্যালাইন। এখান থেকে এই অ্যালাইনের বিষয়টা আমরা সবাই বুঝি, মাইক্রোসফট ওয়ার্ড বা যেখানে করেন না কেন এখানে অ্যালাইনের বিষয়টা থাকে। এই টেক্সটের ভিতরে লেফট অ্যালাইন, মিডিল অ্যালাইন, রাইট অ্যালাইন, সিম্পল। লেফট অ্যালাইন করে রাখলাম। এবার এখান থেকে এই ডিটেলস বিষয়গুলোতে আমরা আসি, ক্যারেক্টার আর একটা হচ্ছে প্যারাগ্রাফ, এই দুটো অপশনে। প্রথমে হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার ঠিক একইভাবে উপরে যে দেখলাম এখানে ফন্ট সাইজ, এই ফন্ট যে দেখতেছি এই ফন্ট একই রকম কাজ। তারপর হচ্ছে এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, একই রকম যেটা রাখতেছে সেই ফন্ট ফ্যামিলি অনুযায়ী কাজ করতেছে। এরপরে যেটা আসতেছে এটা হচ্ছে ফন্টের সাইজ, যেমন সিম্পল ভাবে গ্রাফিক ডিজাইনে রাখলাম, এটা 200 পিটিতে আছে, সাইজ আমরা চাইলে এখান থেকেও বড় করতে পারতেছি, এটা ফন্ট সাইজ। তারপরে যেটা অপশন আছে এটা উপরের দিকে নাই, এটা হচ্ছে একটা ফন্ট থেকে আরেকটা ফন্টের লাইনের দূরত্ব। এই সবগুলো আমি সিলেক্ট করলাম, এখানে দিয়ে দিলাম 6। এবার দেখেন কি হয়েছে, একটা ফন্ট আরেকটার উপর বসে গেছে, একটা ফন্ট আরেকটার উপর বেশি বসে গেছে, অর্থাৎ লাইনগুলো আমরা খুব কাছাকাছি করে ফেলেছি। এখান থেকে যদি আমি A48 দিই, একটু কাছাকাছি, সরাসরি আমি যদি 200 দিয়ে দিই, তাহলে দেখেন একটা লাইন থেকে আরেকটা লাইন দূরত্বটা অনেক বেশি। তাহলে এটা কি করতেছে, আমাদের একটা থেকে আরেকটা লাইনের দূরত্ব আমরা কতটুকু রাখবো, এটা হচ্ছে এটা। আর যখন অটো করে দিই তখন ডিফল্ট ভাবে যতটুকু রাখার ততটুকু ফটোশপ নিচ থেকে রেখে দিচ্ছে। আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় মাঝে মাঝে লাইনগুলো বেশি ফাঁকা রাখতে হয় বা কম ফাঁকা রাখতে হয়, সেক্ষেত্রে এটা অটো করে দিলেই পূর্বের ন্যায়
ফাঁকাটা হয়ে যাবে। এরপরে আসছে ম্যাট্রিক্স। এটা কি করে, দুটা ক্যারেক্টারের মধ্যে একটা ফাঁকা স্থাপন করে উইদাউট স্পেস। যেমন দেখেন এখানে ডি এবং সাইন, এইটার মধ্যে আমি এখানে কার্সরটা রাখলাম। এবার এখান থেকে আমি বাড়াচ্ছি, দেখেন এখানে কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, আমি এখানে কোনো স্পেস দেইনি। তাহলে দুটা ক্যারেক্টারের মধ্যে যে ফাঁকা, যখন মাইনাস করতেছি তখন একটা আরেকটার সাথে ওভারল্যাপিং হয়ে যাচ্ছে, একটা আরেকটার সাথে ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। সিম্পল। তাহলে এটার কাজ হচ্ছে এটাই, একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটের মধ্যে যে দূরত্ব কতটুকু থাকবে সেটাই বজায় করবে। এটা ডিফল্ট আনার জন্য ম্যাট্রিক্স কিংবা জিরোতে দিলেই হয়ে গেল। তারপরটা কিভাবে কাজ করে, একটু স্পেস পড়ছে, তারপরটা কিভাবে কাজ করে এটা দেখেন। এটা আমাদের পুরো টেক্সটের ক্ষেত্রেই কাজটা করতেছে, পুরো ওয়ার্ডের ক্ষেত্রেই টেক্সটে কি করতে বাড়ায় দিচ্ছে। আমি প্রথমে এটা 0 করে দিই, এটার ক্ষেত্রে কাজটা করি। এটা সিলেক্ট করলাম, দেখেন এটা আগে শুধুমাত্র তার আগের অপশনটা শুধুমাত্র দুটো ওয়ার্ডের মধ্যে কাজ করছে, দুটো শব্দ তো হবে না, দুটো ক্যারেক্টারের মধ্যে কাজ করছিল। কিন্তু এটা পুরাটার ক্ষেত্রে কাজ করবে, দেখেন পুরাটাই একটা থেকে আরেকটা দূরত্ব বাড়ায় দিচ্ছে। আমি যদি এখানে 100 দিই, একটু বাড়াচ্ছে, যত দিব তত এখানে ফাঁকটা বেড়ে যাবে। আমাদের কিছু কিছু ডিজাইন আছে যেটা পুরো পেজটা আমাকে কভার করার প্রয়োজন, আবার টেক্সট আমার ছোট, এক্ষেত্রে এভাবে বাড়িয়ে সেটা কভার করা হয়। আর অটো দিলেই সে তার মতো করে চলে আসলো। এরপরে যেটা অপশন আছে সেটা কি করে, টেক্সটটাকে আমাদের ভার্টিক্যাল বরাবর লম্বা করে। 100% হচ্ছে পারফেক্ট, 100% পারফেক্ট। যখন এটা আমি বাড়াচ্ছি 100% থেকে, দেখেন উপরের দিকে টেক্সট কি হচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, রেশিওটা নষ্ট হয়ে যাচ্ছে, টেক্সটের রেশিও নষ্ট হয়ে যাচ্ছে। যখনই আবার 100% দিচ্ছি সেটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর রেশিও ঠিকঠাক। আর এটা তার বিপরীত, এটা আমাদের ভার্টিক্যাল হরিজন্টাল বরাবর কাজ করতেছে। হরিজন্টাল বরাবর টেক্সটটাকে আমাকে চ্যাপ্টা করে দিচ্ছে, আমরা যদি সিম্পল ভাষায় বলি 100। ওকে, খুবই সিম্পল। তারপরে যে এই কাজটা করে, এটা যেমন আমাদের কি করে, টেক্সটটাকে কোনো একটা টেক্সটকে উপরে কিংবা নিচে নিয়ে যায়। যেমন এখান থেকে এনটাকে আমি মার্ক করলাম, এটা এখন আমি প্লাস করতেছি, তাহলে দেখেন এনটা উপরে উঠে যাচ্ছে, আর যখন মাইনাস করব সেটা নিচে উঠে যাবে। এটা চাইলে আমরা আমাদের স্কোয়ার বা এই ধরনের কাজগুলো করতে পারি। যেমন আর কিছু কিছু ক্ষেত্রে আর থেকে আর তো হচ্ছে রেস্ট্রিকেট নিলাম, নেওয়ার পরে এই আরটাকে নিলাম, এটাকে আমি সাইজ ছোট করে দিই 50, আর একটু এটা আরো উপরে উঠাই দিলাম, সিলেক্ট করার পর আরো উপরে উঠাই দিলাম। স্কোয়ার জাতীয় কাজগুলো এখান থেকে করা যেতে পারে। ডিজাইন, এইটার কাজটা এতটুকুই। তারপরে যে অপশনটা কালার তো অলরেডি আমরা জানি, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারি, সিম্পল কালার। তারপর এই যে নিচের প্যানেলটা আছে, এটা আরেকটা প্যানেল, এটা আরেকভাবে কাজ করে, এটা দেখি। প্রথমটা কি করে, টেক্সট বোল্ড করে নিলাম, সিলেক্ট করলাম, এই টেক্সটটাকে কি করতেছে, বোল্ড করতেছে, সিম্পল ভাবে বোল্ড করতেছে। তারপর এটা ইটালিক করতেছে, তারপর ইটালিক। আর এটা কি করবে, সবগুলো টেক্সটকে আমাদের বড় হাতের করে দেবে। এই যে ক্লিক দিলাম, সবগুলো টেক্সট কি হচ্ছে, বড় হাতের হয়ে যাচ্ছে। আমি যে আরেকটা এখানে লিখি, দেখেন সবগুলো আমি ক্যাপস লক ছোট করে, সবগুলো আমি ছোট করে লিখতেছি। এটাকে অফ করে দিই, সবগুলো আমি ছোট হাতে লিখতেছি, একটাও ছোট হাতে দিই। ফ্রিল্যান্সার এই লেখাটা লিখলাম, সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, সবগুলো টেক্সট কি হচ্ছে, বড় হাতের হয়ে যাচ্ছে। যখন সবগুলো আমরা টেক্সট বড় হাতের রাখতে চাইবো তখন এটা সবটা বড় হাতের হয়ে যাবে। আবার দিচ্ছি, তখন স্মল লেটার হয়ে যাচ্ছে। তারপরে যে অপশনটা, এটা কি করবে, শুধুমাত্র প্রথম টেক্সটটা, প্রথম যে ওয়ার্ডের যে প্রথম যে ক্যারেক্টারটা আছে সেটাকে রেখে তারপর ওগুলোকে ছোট করে দিবে। যেমন এটা দিলাম, এটা ক্লিক করলাম, দেখেন গ্রাফিক আর ডিজাইন, এই পাশে জিটা বড় আর এই পাশে ডিটা বড়, বাকিগুলো সবগুলাই ছোট, তার সাথে আবার ক্যাপিটাল লেটার করে দিছে। এতটুকুই এটার কাজ, তাছাড়া তেমন কিছুই নেই, এতটুকুই। এবার তারপরে যে অপশনটা আছে, এটা স্কোয়ার বেস লেখাগুলোর ক্ষেত্রে ব্যবহার, স্কোয়ার বেস লেখাগুলো যেগুলো লিখতে চাই সেটার ক্ষেত্রে ব্যবহার হয়। এবার যদি গাণিতিকভাবে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে চাই,
তাহলে দেখেন আমি এটা লিখি, এটা অফ করে দেই, তাই দিলাম এ, এখানে ক্লিক করলাম 2 প্লাস অফ করলাম বি, আবার স্কয়ার অন করলাম স্কয়ার, তাই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা লিখে ফেললাম। আমি যেভাবে লিখলাম এইভাবেই যে লিখতে হবে এমনটা না, ফ্রিল্যান্সার এটার মধ্যে করি, এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এই 2 কে ধরে ছোট করে দিলাম বি স্কয়ার। এভাবেও তাহলে স্কয়ার বেস কাজগুলোর ক্ষেত্রে আমরা এটা করতে পারি। এরপর যেটা আসতেছে যেটা নিচের দিকে থাকে, যেমন পানির সংকেত, সালফিউরিক অ্যাসিডের সংকেত, এগুলোর ক্ষেত্রে লিখতে পারি। যেমন পানির সংকেত লিখি, তাহলে এস, এটা অন করা আছে, এটাকে অফ করে দেই, এস, এখানে ক্লিক দিলাম 2, আবার অফ ও, পানির সংকেতগুলো আমরা এখানে লিখতে পারি। তারপরে যে অপশনটা আছে এটা খুবই সিম্পল, আন্ডারলাইন তৈরি করে, ক্লিক দিলাম, সিলেক্ট করে নিচের দিক থেকে এই যে আন্ডারলাইন তৈরি করছে। কোনো টেক্সটকে আমরা যদি হাইলাইট ভাবে মার্ক করতে চাই সেক্ষেত্রে আন্ডারলাইন তৈরি করে। এরপরে যেটা আছে এটা টেক্সট কি করে কেটে ফেলে, আন্ডারলাইন তুলে দিলাম কেটে ফেলে। বিশেষ করে এই কাটাটা কোন ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন বিশাল বিশাল মূল্য সার 100% আগে ছিল 100 টাকা এখন করছে 50 টাকা, তো সিম্পল ভাবে এখানে 100। মূল্য হ্রাসের ক্ষেত্রে এইটা খুব বেশি ব্যবহার হয়, যে 100 ছিল এখন 70 টাকা 80 টাকা, এটাই। আর নিচের গুলো আমাদের তেমন, আমাদের এই ডিজাইনগুলোর ক্ষেত্রে আমরা যেগুলো করব ফ্লায়ার বসার, এদিকের ক্ষেত্রে এটা প্রয়োজন নেই, এদিকের ক্ষেত্রে এটা প্রয়োজন নেই। এবার আসি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কি করে, সেটা প্যারাগ্রাফের জন্যই সেটা কাজ করে থাকে। প্যারাগ্রাফটা আমি ফুল স্ক্রিন করে নিই, টেক্সট বক্সটা বড় করে দিই, ফন্টগুলো ধরে টেক্সট বক্স বড় করে দিলাম, আর এখানে লরেম ইপসাম লেখাটা পেস্ট করে দেই। ওকে, প্রথমে এখানে দেখেন প্যারাগ্রাফের ওই যে উপরে অ্যালাইন, ওই অ্যালাইনটাই, মিডল অ্যালাইন, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন। তারপরটা হচ্ছে জাস্টিফাই, জাস্টিফাইটা হচ্ছে এক পাশ থেকে করলাম, মিডল থেকে করলাম, ডান পাশ থেকে বাম পাশ থেকে, আর এটা হচ্ছে ফুল পেজের দিক থেকে জাস্টিফাই। তারপরে যেটা আসতেছে এটার মধ্যে আমি কোনো এক জায়গায় একটা ইন্টার দিয়ে প্যারা তৈরি করে নিলাম। তারপরে যেটা আসতেছে এটা কি সামনের দিকে আমি যদি কোনো অংশ ফাঁকা রাখতে চাই সেক্ষেত্রে এটা ফাঁকা রাখবে, দিচ্ছি এটা বাড়াচ্ছি, এখন সামনের দিকে কি হবে, টেক্সট গুলো বাড়াইলাম, কিছু ক্ষেত্রে মার্কিং করে বাড়ানো হয়েছে এই জন্য পুরোটাই বাড়তেছে না। সিলেক্ট করলাম, 0 দেই আগে, ওকে, বাড়াচ্ছি, সামনের দিক থেকে টেক্সটটা কি হবে, এটা সরে যাবে। টেক্সটগুলো দেখেন হালকা করে, এই যে হালকা করে পুরো টেক্সট সামনের দিক থেকে সরে যাচ্ছে। আমাদের টেক্সট সরানোর প্রয়োজন হয়, ঠিক আমরা এখান থেকে টেক্সটটা সামনের দিকে সরিয়ে নিতে পারি। ঠিক একইভাবে পরেরটা এটা এপে কি করবে, আগেরটা লেফট থেকে সরাচ্ছিল, এটা রাইট থেকে সরাবে, আর এটা কি করবে, উপর থেকে সরাবে। কোনো টেক্সটের ক্ষেত্রে উপর দিক থেকে সরাবে। আর নিচেরটার একটু বলার প্রয়োজন, সেটা কি করবে, আমরা যেমন টেক্সটের ক্ষেত্রে প্যারা প্যারা আকারে লিখি একটা নির্দিষ্ট ফাঁকা ফাঁকা দিয়ে, চাইলে আমরা কিন্তু এটা ইন্টার দিয়ে দিয়ে তৈরি করতে পারতেছি। তো ইন্টার ছাড়া এখানে ফাঁকা করার জন্য একটা অপশন রাখছে প্যারার মধ্যে, যেখানে ক্লিক করলে একসাথে যেখানে যেখানে আমরা ইন্টার দিছি সেখানে সাথে দেখবেন যে একটা প্যারা তৈরি হয়ে গেছে। এই যে এই জায়গায় একটু ফাঁকা হয়ে যাবে, আরো বাড়াই, এটা আরেকটু ফাঁকা করে দিই। তারপর পুরোটা সিলেক্ট করলাম, যে টেক্সটগুলো কি হলো, একটা থেকে আরেকটা যে প্যারার গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো বেড়ে গেল। ঠিক এ পাশে যেটা আছে এটা বিপরীত ভাবে কাজ করে, একদিক থেকে বাড়ায় আরেক পাশ থেকে কমিয়ে নিয়ে আসে, এই যে দিচ্ছি এটা কমে গেল, আবার যখন বাড়াচ্ছে এটা বেড়ে যাচ্ছে। সবগুলো আমি এটা 0 করে দেই। ওকে, এটা 0 করে দিলাম। এবার যে নিচের দিকে একটা অপশন আছে সেটা হচ্ছে হাইফেন। যে দেখেন টেক্সটগুলোর ক্ষেত্রে আমাদের ফুল টেক্সট পূরণ না হওয়ার জন্য এই সাইড থেকে আমাদের হাইফেন চলে আসছে।
এই হাইফেনটা যদি আমরা রাখতে চাই তাহলে হাইফেনে মার্ক রাখবো, আর যদি হাইফেন না রাখতে চাই মার্ক করে তুলে দিলাম। দেখেন এখানে হাইফেনটা কোথাও আর নেই, হাইফেন চলে গেছে। সিম্পল, এই যে হাইফেন দিচ্ছি, হাইফেন চলে আসতেছে, হাইফেন তুলতে দিচ্ছি, হাইফেন চলে যাচ্ছে। এতদূর পর্যন্ত টেক্সটের কারো কোনো প্রশ্ন আছে? ওকে, কারো কোনো প্রশ্ন নেই। কিন্তু আমরা টেক্সটের ক্ষেত্রে এখন আরেকটু অ্যাডভান্স দেখাই। টেক্সট কিন্তু আমরা পাতের মধ্যে, হ্যাঁ ভাই বলেন। কারেকশন করতে হবে। টেক্সট কারেকশন, হ্যাঁ ঠিক আছে, আমি ব্যাক যাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডে যেমন এখানে ব্যাকগ্রাউন্ডে লাল লাল কালি দিয়ে চলে আসে, এখানে টেক্সট কারেকশনটা কিন্তু সরাসরি ওইভাবে আসে না। যেমন আমি এটার মধ্যে আমার টেক্সট মনে হচ্ছে ভুলতেছে, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে এই যে চেকিং স্পেলিং, এখানে ক্লিক করলে আপনাকে স্পেলিংটার ক্ষেত্রে এটার অটো সাজেস্ট করবে। আপনি যদি কারেক্ট করতে চান তাহলে যেটা সাজেশন আমি যদি এখন দিয়ে দিই, একটা ইগনোর ক্যান্সেল করে দিলাম, কি একটা টেক্সট লিখবো, যেমন WSA হোয়াট, ডবল দিলাম, দেখি কি আসে। পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে চেকিং স্পেলিং, এই যে দেখেন এখানে হোয়াট লেখাটা চলে আসে, ক্লিক করে ডান। চেকিং স্পেলিং হোয়াট, চান্স অল, চান্স অল দিয়ে সবগুলো চান্স, আমি সবগুলোই করতে চাই তাহলে চান্স অল, আর যদি ওটাই করতে চাই তাহলে সেক্ষেত্রে ওটাই শুধু দিয়ে দিব। দুইটা অপশন আছে এখানে, রাইট বাটন চেকিং স্পেলিং শুধু চান্স, এইভাবেই ভাই কারেকশন করে। নিচে মাইক্রোসফট ওয়ার্ডের মতো সরাসরি লাল কালি দিয়ে আসে না, যেটা দিক থেকে সমস্যা মনে হয় ওটার উপর সিলেক্ট করে আপনি রাইট বাটন ক্লিক করে চেকিং স্পেলিং, এটার দিক থেকে এই যে চলে আসে, এটা সাজেশনগুলো চলে আসে। এটা লিঙ্গের সিলেক্ট করতেছে ইউএসএডিস। তারপরে আর কেউ কিছু বলবেন? ওকে, তাহলে আমি এখান থেকে আরেকটা অপশন যাই। সাধারণত আমরা যারা অভ্র দিয়ে বিজয় দিয়ে সহজে সাপোর্ট করে বাংলা, কিন্তু যারা আপনারা অভ্র কিবোর্ড করতেছেন, এখন যদি আমি বাংলা লিখতে চাই, এখান থেকে আমি এখন কিবোর্ড বাংলা করে দিলাম, অভ্রতে করে দিলাম। অভ্র বলতে আমি ইউনিকোড বুঝাইতে যাচ্ছি। এবার হবে কথা, এই যে কথাগুলো লিখতেছে এগুলো কি হচ্ছে বলুন দেখি, লেখাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার একটা দিই, এই যে আকার একারগুলো এগুলা ঠিকঠাক আসতেছে না, শোন, আর এই যে লিখতেছে এগুলো কিন্তু বাংলার ক্ষেত্রে ঠিকঠাক আসে না। এটার ক্ষেত্রে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে বাংলাদেশে এশিয়ান ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হয়। এই যে এডিট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে যাই জেনারেল, খুঁজে দেখি কোথায় আছে। যেহেতু টাইপের কাজ করবো তাই টাইপ টুলে চলে আসলাম। এই যে দেখেন এখানে দেওয়া আছে ইস্ট এশিয়ান, দেখতে পাচ্ছেন ইস্ট এশিয়ান, এখান থেকে আমরা করে দিব সাউথ এশিয়ান, যেহেতু আমরা দক্ষিণ সাউথ এশিয়ানটা মার্ক করে দেবো। মার্ক করার পরে ওকে, এবার দেখেন এই দুটো আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এবার টাইপ করতেছি, আমার তারপর হচ্ছে না, আমি পুরো ফটোশপটাই ক্লোজ দিয়ে দেখি, আরেকবার সেটিংটা চেঞ্জ করে দেখি, টাইপ ওকে নিলাম, পুরো ফটোশপটাই ক্লোজ করে দিচ্ছি। এটা বিজয় লেখার, যারা বিজয় কিবোর্ড ব্যবহার করেন তাদের ক্ষেত্রে সমস্যা হয় না, বিশেষ করে অভ্র কিবোর্ডের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। নতুন একটা পেজ নিয়ে নিই আর দেখি ওখানে আগের সেটিংটা ঠিকঠাক আছে কিনা। এডিট একটু হ্যাং করতেছে,
টাইপ মিডল ইস্ট, ঠিক আছে। ওকে, এবার কিন্তু দেখেন ওই সমস্যাটা কিন্তু আর নাই। এর আগে যেমন এই কার্ডটা সামনের দিকে চলে যাচ্ছিল, ওই সমস্যাটা আর নেই। যাদের ক্ষেত্রে বাংলা লেখার এই সমস্যাটা হচ্ছে, যারা অব্র কিবোর্ড, তারা ওখান থেকে এই অপশনটা মার্ক করে দিবেন। এদিকে শোনার ক্ষেত্রে কি হয়েছিল, এই কার্ডটা পরে আস্তে আস্তে বা এটা সামনে যাচ্ছে, এই ধরনের সমস্যাগুলো বাংলা লেখার ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে ওটার জন্য আমরা অলরেডি 2বার দেখা দিছি, ওখান থেকে আপনারা একটা মার্ক করে নিয়ে নেবেন। ওকে, হ্যাঙ্গের অপশনটা কেটে গেছে, ক্লিয়ার। এবার যে বিষয়টা আসে, আমরা কিন্তু এই যে ক্যারেক্টারের বিষয়টা আমরা পাতের মধ্যেও লিখতে পারি। কেমন পাতের মধ্যে লিখতে পারি? তাহলে আমি এখান থেকে একটা পাত অঙ্কন করি, নিলাম, এখান থেকে সিলেক্ট করলাম পাত, পাত থেকে সিলেক্ট করে আমি এখানে বাঁকা করে দিলাম, এখানে দেওয়ার পর এবার টাইপ টুল নিয়ে এই পাতের উপরে এনে একটা ক্লিক দিই। এবার লিখি আমি, এখানে কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো আমাদের সরাই দিতে হবে। কতটা জায়গা নিবে সেটা এখানে পয়েন্টগুলো যে পাথ সিলেকশন টুল থেকে এই জায়গাটা আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারি। হ্যাঁ করতেছে শুধু। আমাদের আবার যাই সোনার বাংলা, ইংরেজিটাই টাইপ করি, বাংলাটা বারবার অসুবিধা করতেছে। যাই হোক, এটা তাহলে কি করতে হচ্ছে, আমার কোনো টেক্সটকে যদি বাঁকানো ইচ্ছা মতো ঘোরানোর প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমরা এই পাথ সিলেকশন টুলের মাধ্যমে আমরা টেক্সটটাকে মডিফাই করতে পারতেছি। তারপরে আমরা কিন্তু কোনো বৃত্তর মধ্যেও আমরা টেক্সটগুলো লিখতে পারি। এটা পুরোটা ডিলিট করলাম। দেখেন এখান থেকে আমি একটা ইলিপস টুল নিলাম, নেওয়ার পর পুরোটাই তৈরি করলাম। তৈরি করার পর টেক্সট টুল নিয়ে আমি এখানে ভিতরে একটা ক্লিক করলাম। এবার যা লিখবো সব শুধু এই ইলিপস টুলের মধ্যেই হবে। যে যা লিখতেছি কিনা সেটা হচ্ছে আমার এই বৃত্তর মধ্যেই এই টেক্সটটা হচ্ছে। টাইপ থেকে পেস্ট লরেন ম্যাক্সিমাম, সাইজ কমাই দিই 30, শুধুমাত্র এই শেপের মধ্যে শেপ অনুযায়ী কিন্তু আমার টেক্সটটা চলে আসছে। ঠিক আছে, এখন যে কোনো শেপে আপনি এটা তৈরি করতে পারেন। খবরের কাগজে দেখবেন অনেক সময় একটা মানুষের শেপের মধ্যে পুরো টেক্সটটা করছে। এটা কিভাবে করে আর কি, পুরো একটা মানুষের মতো শেপ তৈরি করে পেন টুল দিয়ে ওটার উপর যখন আপনি এইভাবে ক্লিক দিবেন, তাহলে ওই শেপ অনুযায়ী টেক্সটটা চলে আসবে। এটা হতে পারে আপনার যে কোনো ধরনের শেপ, আমরা যে কাস্টম শেপ থেকে নেই এখান থেকেও কিন্তু এটা কাজ করবে। যেমন এটা নিলাম, এটা এবার আর্ট করি আমি, এই শেপের মধ্যেও কাজ করবে। আমি যদি এখান থেকে শেপ থেকে সরাসরি পাথ মোড করে নিই তাও কাজ হবে। পাথ মোড করে এখান থেকে টেক্সট থেকে এটার ভিতরে এনে ক্লিক দিলাম। এবার আমি যা লিখবো এটার মতো করেই সে তৈরি করে নিয়ে নিচ্ছে। টেক্সটগুলো ঠিক ওই শেপের মতো করে তৈরি করে নিয়ে নিচ্ছে। তেমন যেমন রাউন্ডেড পাতের উপর যেমন লিখলাম, আবার আমি একটা ইলিপস টুল নিলাম। এর আগে কিন্তু আমরা ভিতরের দিকে ক্লিক দিচ্ছিলাম টাইপ টুল থেকে, তাহলে ভিতরের দিকে কাজ করতেছিল। এবার কিন্তু আমি বাইরের দিকে ক্লিক দিচ্ছি, এটা হচ্ছে ভিতরের দিক। আইকনটা দেখেন একটা রাউন্ড বৃত্তের মধ্যে লেখাটা আসছে। এবার যখন বাইরের দিকে আমি ধরে এখানে ক্লিক দিচ্ছি, এবার দেখেন আমি লিখি, টেক্সটটা একটু বড় করে দেই, ছোট এই জন্য বোঝা যাচ্ছে না, 72। এই যে টেক্সটটা আমি এখানে আমার পাথের উপর ভিত্তি করে এটা লিখতেছে। আমি টেক্সটটা ভিতরের দিকে নিতে চাই, তাহলে পাথ সিলেকশনটা সিলেক্ট করে টেক্সটটা এই ভিতরের দিকে দিলে ভিতরের দিকে চলে আসবে।
আমরা কোন পাশে সরাবো এটাও আমরা মুভ করতে পারি, সেটা হচ্ছে পাথ সিলেকশন টুল থেকে। ঠিক একটু আগে আমরা যে পাথ বরাবর লিখলাম সে বরাবর ঠিক একইভাবে এটা কাজ করে। যেমন বিভিন্ন ধরনের লোগোর ক্ষেত্রে, যেমন বাংলাদেশের লোগোগুলা, এটা কিন্তু ভিতরের দিক থেকে লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই ধরনের কাজগুলো কিন্তু এখানে করা হয়, এইভাবেই টেক্সটগুলো লিখে করা যায়। আর এখানে টেক্সটের কিন্তু একটা এরিয়া আছে, এই টেক্সটের এইটা আমরা এখানে পাথ সিলেকশন টুল থেকে দেখেন এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টারগুলো আমরা টেনে এরিয়াটা বাড়াইতে এবং কমাইতে পারি। জুম করে নিচ্ছি। যে কতটা এরিয়া জুড়ে আমার লেখাটা থাকবে, কতটা এরিয়া জুড়ে থাকবে না। এই যে এখানে একটা ক্রস পয়েন্ট আসছে, এই যে দেখেন এবার নড়তেছে কিন্তু দুপাশে, ঠিক আগের মতো দেখাইছিলাম, উপরে একটা নিচে একটা। এটা কতটা এরিয়া জুড়ে লিখবো, কিভাবে টেক্সটটা মুভ করবো, এটার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। তাছাড়া আরো একটা ডিজাইন দেখাই, যেটা হচ্ছে আমরা যতক্ষণ ধরে আমরা টাইপ করলাম, আবার একটা লিখি বড় করে, বাংলাদেশ লিখি, BANGLADESS। টেক্সটটা আমি বোল্ড করব, সবগুলো বড় হাতের করব, ফন্ট সাইজ আমার অনেক বড় প্রয়োজন, বাংলাদেশ লেখাটা লিখলাম। এটা হচ্ছে আমাদের এডিটেবল, অর্থাৎ আমাদের যখন খুশি তখনই আমি এডিট করতে পারতেছি। কিন্তু এডিটেবল ছাড়াও আমরা কিছু ডিজাইন করতে পারি টেক্সটের মধ্যে, যেটা আমাদের জন্য রাস্টারাইজ লেয়ার করতে হয়। কিন্তু রাস্টারাইজ লেয়ার করলে আমরা এটা এডিট করতে পারি না। রাইট বাটন ক্লিক করে দেখেন রাস্টারাইজ লেয়ার নামে একটা অপশন আছে, এই যে এখানে ক্লিক করলাম, তখন সাধারণ লেয়ারগুলোর মতো হয়ে যাচ্ছে, যেটা অনেকটা আমাদের এই যে এখান থেকে হরিজন্টাল টাইপ টুলের মতো। তারপর দেখেন এটা কন্ট্রোল টি করলাম, আমরা পার্সপেক্টিভের কাজ দেখছিলাম, পার্সপেক্টিভ কি করে কারো স্মরণ আছে? পার্সপেক্টিভ টুল কি কাজ করে? যেদিন ট্রান্সফর্ম টুল দেখাই সেদিন দেখাইছিলাম, দুটা কোণ নিয়ে কাজ করে। ওকে করলাম, এখান থেকে এবার এই দুটা কোণে এইভাবে বড় করে দিলাম, তাহলে দেখেন বাংলাদেশ লেখাটা ভিতর থেকে যেন চলে আসছে, এমনটাই মনে হচ্ছে। তাহলে আমরা সরাসরি টেক্সট থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করতে পারতাম না, এই জন্য আমরা প্রথমে এটা রাস্টারাইজ করে নিছি। এই হচ্ছে টেক্সটের ডিটেলস। টেক্সট সম্পর্কে আপাতত দেখানোর মতো আপাতত নাই কোনো কিছু, মাথায় আসতেছে না। তাহলে টেক্সট সম্পর্কে কোনো কিছু প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ভাইয়া ফটোশপে ফন্ট ইনস্টল করে কিনা? ফটোশপে ইনস্টল করে ও ফন্ট ইনস্টল করে কিভাবে? আমাদের মনে হয় ফন্টের একটা ক্লাসই আছে, দেখি যদিও ক্লাস ফন্ট নিয়ে একটা ক্লাসই আছে, এটা একটু শুধু আমি দেখি ওখানে ফন্ট কিভাবে করব, কোথা থেকে আসবে। ডেস্কটপ, ফটোশপ, যে ফন্ট নিয়ে একটা ক্লাসে আছে ভাই, আর কি 14 নম্বর ক্লাসে, ওই সেই ক্লাসে আমি ডিটেলস ফন্ট নিয়ে আলোচনা করব। তো যেহেতু আপনি ইনস্টল করার বিষয়টা বললেন, একটু দেখাই দিই। সিম্পল ভাবে আপনি ফন্টের অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমন তার মধ্যে একটা ফন্ট স্কোয়ার খুবই জনপ্রিয় সাইট, ফন্ট স্কোয়ার। এখানে আমরা অনেক ফন্ট ফ্রি পেতে পারি। এখানে এসে আমি ঢুকলাম, আমার যে ফন্ট প্রয়োজন এখান থেকে আপনি সেই ফন্টটা ডাউনলোড করে নিন। যেমন এই ফন্ট আপনার ভালো লাগছে, ওকে করলেন, তারপর সিম্পল ভাবে ডাউনলোড করলে অন্যান্য সফটওয়্যার আমরা যেভাবে ইনস্টল করি ঠিক সেভাবেই। যেমন আমার পূর্বে থেকে কিছু ফন্ট ডাউনলোড করা আছে, বিশাল একটা ফন্টের কালেকশন আছে, যেদিন ফন্টের ক্লাস নেব সেদিন এই বিশাল কালেকশনটা আপনাদের দিয়ে দিব। কিবোর্ড ফন্ট কালেকশন 1, যে ফন্টটা ডাউনলোড করার পর এরকম একটা ফোল্ডার আসবে, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনস্টল করলে ইনস্টল হয়ে গেল। আর ইনস্টল করার পর আমাদের ফন্ট থেকে এখানে আমরা দেখতে পাবো, এই যে এখানে ওই ফন্টটা চলে আসবে, এতটুকুই।
ওকে, তারপরে আর কেউ? ওকে, কারো কোনো যেহেতু আপাতত প্রশ্ন নেই, আমরা নাম প্রেজেন্টে চলে যাই।